বিভিন্ন ধরনের লাইটিং, ফুল, রিবন দিয়ে সাজানো হয়েছে। এক পাশে স্টেজ সাজানো হয়েছে, এক পাশে খালি রাখা হয়েছে স্টেজের, যেন সবাই সেখানে নাচ গান করতে পারে। সুগার, ইউনো, জেহব ওরা তো গেটের সামনে দাঁড়িয়ে আছে সুজির বাড়ির গেস্টদের ওয়েলকাম করার জন্য। বাকিরা সবাই ভেতরে যার যার কাজে ব্যস্ত। কিছুক্ষণের মধ্যেই একে একে গেস্টরা সবাই উপস্থিত হলো এবং সুগা আর ইউনো তো জেহবকে নিয়ে গেছে। এখন তো জেহব নিজের বসার জায়গায় মুখ গোমড়া করে বসে আছে, কারণ ওর শুধু শুধু বসে থাকতে মোটেও ভালো লাগে না। কিন্তু ওকে এখন কেউ কাজ করতে দিচ্ছে না। গেস্টরা সবাই এসে জেহবের সাথে কথা বলছে। যেহেতু পাত্র মানুষ, তাই বেচারা সবার সাথে হেসে হেসে কথা বলছে। জাঙ্কুক বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। উনি পক্ষের লোকরা অলমোস্ট সবাই চলে এসেছে, শুধু সুজি, বোগাম, তে, ন্যান্সি, লিসা আর জিমিন বাদে। ওরা এসে এখনো পৌঁছায়নি। সবাই তো এখনো ওদের আসার অপেক্ষা করছে, কারণ কোনেই তো এখনো আসেনি। ওরা এখানে এসে পৌঁছালে অনুষ্ঠান শুরু করা হবে। জাঙ্কুক, সুগা, ইউনো কিছুক্ষণ গেটের সামনে অপেক্ষা করার পর যখন দেখলো ওদের কারোর আসার কোনো নামই নেই, তখন তোরা খুবই বিরক্ত হচ্ছিল। তার কিছুক্ষণ পর সবার অপেক্ষার অবসান ঘটলো। গেটের সামনে দুইটা গাড়ি এসে থামলো। এরপর একে একে সবাই গাড়ি থেকে বের হয়ে আসছিল। সবাই তো সবুজ রঙের ড্রেস পরেছিল এবং জিমিন সুগার দেওয়া সেই ড্রেসটা পরেছিল। মূলত তে ওকে জোর করেই পরিয়ে দিয়েছে এবং সবাই গেট দিয়ে হেঁটে ভেতরের দিকে আসছিল। সবাইকে দেখতে তো দারুণ লাগছিল। পাত্রী এসে গেছে কথাটা কানে আসতেই গেস্টরা সবাই তাদের দিকেই তাকালো। ওরা সবাই যেন কয়েক মিনিট সবার চোখের নজর কেড়ে নিয়েছিল। কোলাহলপূর্ণ পরিবেশটা কিছুক্ষণের মধ্যে একটু শান্ত হয়ে গেল। মনে হচ্ছে গেটের সামনে কয়েকজন অফিসারই নেমে এসেছে। লিসা জিমিন সুজিকে ধরে নিয়ে আসছিল এবং জিহবের পাশে এনে বসিয়ে দিল। ন্যান্সি তো এসে ওদের সামনেই বসলো এবং কিছুক্ষণের মধ্যেই সবাই তো একে একে পারফরমেন্স করতে শুরু করলো। লিসা তো নিজের ভাইয়ের বিয়েতে উড়াধুরা ডান্স দিয়েছে। জিমিন আবার কম নাকি, তারও তো একই অবস্থা। ন্যান্সিও বাদ যায়নি। আর বসে বসে তে এগুলো তাকিয়ে তাকিয়ে দেখছিল। তে তো শাড়ি ধরা চেয়ারের মধ্যে একটা চেয়ারে বসেছিল। তে তো একদম ফার্স্টে এসে বসেছে। ওর বসার ঠিক 4 চেয়ার পর কাই বসে আছে। কাই যেন আজকে তের দিক থেকে চোখই সরাতে পারছে না। ও তো হা করে তের দিকে তাকিয়েছিল, কিন্তু হঠাৎই মনে পড়লো জেনি ওর পাশেই দাঁড়িয়ে আছে। জেনি তো অ্যাকচুয়ালি খেয়াল রাখছিল কাই আসলে কি কি করে, যার কারণে জেনি তীক্ষ্ণ দৃষ্টিতে কাইয়ের দিকে তাকিয়েছিল। তে বসে বসে মোবাইল দেখে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিল। এমন সময় ওর মনে হলো ওর পাশে এসে কেউ বসেছে। তে ঘাড়টা ঘুরিয়ে দেখতে পেল এটা আর কেউ না, এটা তো জাঙ্কুক। তবে জাঙ্কুক কেন জানি না তের সাথে একটু কথা বললো না। জাঙ্কুক এসে তের সামনে বসেই মোবাইল টিপতে শুরু করেছে। তে বেশ কিছুক্ষণ জাঙ্কুকের দিকে তাকিয়েছিল। জাঙ্কুক খুব ভালোভাবে বুঝতে পারছিল যে তে ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু জাঙ্কুক সেদিকে কোনো পাত্তাই দিল না। এদিকে জাঙ্কুককে এভাবে তের পাশে এসে বসা দেখে কাই মনে মনে ভাবছে ওদের কি কোনো রকম বিয়ে হয়েছে? যখন থেকে এই বাড়িতে এসেছি তখন থেকে দেখছি এই ছেলেটা তের আশেপাশে শুধু ঘুরঘুর করে এবং কেউ কিছু বলে না। তার মানে কি আমার সন্দেহটাই ঠিক? এদিকে তে এত সুন্দর করে সেজেছে, জাঙ্কুক ওর একটু প্রশংসা করছে না, যেটা নিয়ে তের ভীষণ রকমের রাগ হলো। এই যে শুনুন, আপনি কি আমার কথা শুনতে পারছেন, নাকি আপনার মন আর মস্তিষ্ক দুইটাই উড়ে গেছে? কি হলো, আপনি কথা কেন বলছেন না? আমি কিন্তু এবার এখান থেকে চলে যাব। জাঙ্কুক তেকে আরেকটু রাগানোর জন্য ওর পকেট থেকে ইয়ারপড বের করে কানে লাগিয়ে নিল এবং জাঙ্কুক ফোনে গান সেটআপ করে গান শুনতে লাগলো। তে যেটা স্পষ্ট দেখতে পেয়েছে এবং তের এখন মনে হচ্ছিল এক বালতি পানি নিয়ে এসে জাঙ্কুকের মাথায় ঢেলে দিতে। দূর ছাই, আমার ভালো লাগে না, এই লোকটা সবসময় আমার সাথে এমন করে। আল্লাহ কাকে যে আমাকে কপালে জুটিয়েছে কে জানে। তে তো বিড়বিড় করে কথাগুলো বলছিল এবং জাঙ্কুক স্পষ্ট সবকিছু শুনতে পারছিল। অ্যাকচুয়ালি জাঙ্কুক কোনো রকমেরই গান ছাড়েনি, ও তো শুধু তেকে দেখাতে চেয়েছিল। হঠাৎই তের মনে পড়ে গেল করে বাড়ি থেকে আনা মেহেদি ডালাগুলোর কথা। তে তো সেই মেহেদি ডালাগুলো গাড়িতেই ফেলে এসেছে। তে, ন্যান্সি, জিমিন মিলে ওরা বেশ কিছু মেহেদি ডালা সাজিয়েছিল। তে বসা থেকে উঠে জাঙ্কুকের দিকে একবার তাকালো এবং মুখ ভেঙে সেখান থেকে চলে গেল। তে ড্রাইভারকে ডেকে এনে গাড়ি খুলে মেহেদি ডালাগুলো বের করেছে। অর্ধেক ডালা তো বোগামি নিয়ে গেছে, কিন্তু এগুলো নিয়ে যেতে হয়তো বা ওর মনে নেই, কারণ এগুলো দ্বিতীয় গাড়িতে ছিল। ওরা তো বেশ সুন্দর করে মেহেদি ডালাগুলো সাজিয়েছে। তে মেহেদি ডালাগুলো হাতে নিয়ে আনমনে হেঁটে ভেতরে যাচ্ছিল। তখনই কেউ এসে তের পায়ে ল্যাং মারলো। ল্যাং মারার সাথে সাথে তের হাত থেকে ডালাগুলো ছিটকে নিচে পড়ে গেল। তে হুমড়ি খেয়ে উপর হয়ে পড়তে নেবে, ঠিক তখনই একজোড়া বলিন
হাত এসে ওর সামনে থেকে ওর কোমর পেঁচিয়ে ধরেছে এবং তেকে পড়ে যাওয়া থেকে আটকে দিল। তেতো সামনের দিকে এখনো ঝুঁকে আছে। লোকটা হাত ছড়িয়ে ফেললেই তেতো উপর হয়ে মাটিতে পড়ে যাবে। তেতো ভয়ে লোকটার হাতের কাছেকার পাঞ্জাবি একদম খামচে ধরে আছে। তে ঘাড় ঘুরিয়ে লোকটার দিকে তাকাতে ও যেন অবাক হয়ে গেল। এটা তো আর কেউ না, এটা জাঙ্কুক। জাঙ্কুক ঠোঁটের কোণে বাঁকা হাসি দিয়ে তের দিকে তাকিয়ে আছে। তে বুঝতে আর বাকি রইল না জাঙ্কুক ইচ্ছা করে ওকে ল্যাং মেরেছে। ল্যাং মারলো তো মারলো, আবার নিজেই বাঁচালো। তে রেগে কটমট করতে করতে জাঙ্কুকের দিকে তাকালো এবং জাঙ্কুক থেকে সোজা করে দাঁড় করিয়ে ব্যঙ্গ করে বলল, আরে আরে বিয়ান সাহেবা, একটু ঠিক করে হাঁটবেন তো। এখন যদি আমি না ধরতাম তাহলে তো আপনি উল্টো রাস্তাতেই পড়ে যেতেন। কোনে পক্ষর মান সম্মান তো সব চলে যেত। তখন কি হতো বলুন তো? এত বড় হয়ে গেছেন অথচ কয়েকটা মেহেদির ডালা নিয়ে হাঁটতে পারেন না। আচ্ছা কোনো ব্যাপার না, আমি তো আছি আপনাকে কোলে করে ভিতরে নিয়ে যাওয়ার জন্য। জাঙ্কুকের কথা শুনে তেতো একদম ভ্যাবাচাকা খেয়ে গেল। জাঙ্কুক ওকে এভাবে বেআইন ডাকছে কেন? জাঙ্কুকের মাথা কি খারাপ টারাপ হয়ে গেল নাকি? তেতো এইসব ভাবছে। আমি আপনার বেআইন হলাম কবে থেকে? যবে থেকে আপনি কোনে পক্ষ হয়ে বিয়েতে যোগ দিয়েছেন। কোনে পক্ষ দেখেই না কোনের বাড়ি থেকে আসলেন। ভাইয়ের বউয়ের বোন তো বেআইনি হয় তাই না? ওফ সরি, এখনো তো বিয়েটাই হয়নি। তাহলে আপনি আমার হবু বিয়ান, ঠিক আছে? জাঙ্কুকের কথা শুনে তেতো দাঁত কটমট করছিল। তে খুব ভালো করে বুঝতে পারছিল সুজিদের বাড়িতে যাওয়াতে জাঙ্কুক তের সাথে এমন করছে আর জাঙ্কুক থেকে খোঁচা মেরে কথা বলছে। আপনি আমাকে ল্যাং মারলেন কেন? আমি যদি পড়ে গিয়ে ব্যথা পেতাম তখন কি হতো? কথাটা শুনে জাঙ্কুক তো তের দিকে এক পা করে এগিয়ে গিয়েছে এবং তেকে হাঁচকা টান দিয়ে ওর কোমর জড়িয়ে নিচের সাথে মিশিয়ে নিয়েছে এবং ঘোর লাগা দৃষ্টিতে তের দিকে জাঙ্কুক তাকিয়ে আছে। আহা, কি বলছেন বিয়ান সাহেবা? আমি আপনাকে কখন ল্যাং মারলাম? উল্টো আমি তো আপনাকে পড়ে যাওয়া থেকে বাঁচালাম। আমি কি আপনাকে ল্যাং মারতে পারি বলুন? আপনাকে দেখলেই তো আমার শুধু প্রেম প্রেম পায়। জাঙ্কুক এভাবে তেকে ধরায় ওর চোখ দুটো তো একদম রসগোল্লার মতো হয়ে গেছে। তে তো ভীতু চোখে শুধু আশেপাশে তাকাচ্ছে যে কেউ আছে কিনা, কিন্তু না, দেখলো এখানে একদমই নিরিবিলি, কেউই নেই। সবাই তো স্টেজের ওইখানে ছিল। আমি স্পষ্ট দেখেছি যে আপনি আমাকে ল্যাং মেরেছেন। একদম মিথ্যা কথা বলবেন না, আমার দেখা কখনো ভুল হতেই পারে না। তুমি যখন দেখেছো তাহলে হয়তো বা সত্যি মেরেছি। আসলে তোমাকে দেখার পর না আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে। হার্ট বেচারা এমন ভাবে লাফাচ্ছিল যেন এখনই বের হয়ে আসবে। কি করেছি না করেছি কিছুই জানি না। আর কোনে পক্ষ হয়ে আসলে একটু ল্যাং ট্যাং খেতে হয় পাখি। তখন ওইখানে বসে তোমার দিকে তাকাইনি কেন জানো? কেন আবার তাকাননি? ইচ্ছা করে ভাব দেখিয়ে তাকাননি? জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে আর তে নিচের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক এতটা কাছে আসায় ওর ঠোঁট মৃত কাঁপছে। তের শরীরে রক্তের চাপ ওঠানামা করছে, হার্টটাও জোরে জোরে বিট করছে, নিঃশ্বাস ঘন হয়ে যাচ্ছে আর সারা শরীরে অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। জাঙ্কুক তের দিকে আরেকটু এগিয়ে গিয়ে ওর নিচের গালের সাথে তের গালটা মিশিয়ে দিল এবং তের কানের কাছে গিয়ে লো ভয়েসে বলতে লাগলো, তোমাকে গেটের সামনে দেখার পর না তোমার থেকে চোখ ফিরানো আমার মুশকিল হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল ওটা কোনো মানুষ না, সত্যি সত্যি কোনো পরী নেমে এসেছে। কয়েক সেকেন্ডের জন্য তো আমার হার্ট বিট মিস হয়ে গিয়েছিল। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল তো আমি তখনই হার্ট ফেল করব। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে তোমার পাশে গিয়ে বসেছিলাম, কিন্তু তোমার দিকে তৃতীয়বার তাকানোর মতো আর সাহস হয়নি। তাকালে হয়তো নিশ্চিত আমি আজকে সবার সামনে আপত্তিকর কিছু একটা করে ফেলতাম। মানে? জাঙ্কুকের বলা প্রত্যেকটা কথা থেকে যেন ঘোরের মধ্যে নিয়ে যাচ্ছে। ওর নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে। তেতো জাঙ্কুকের পাঞ্জাবির কলাটা শক্ত করে খামচে ধরে আছে। মনে হচ্ছে দুজনেই ঘোরের মধ্যে চলে গেছে। এমন একটা সিচুয়েশন হয়েছিল মনে হচ্ছিল জাঙ্কুক এখন থেকে কিস করবে। জাঙ্কুক বেশ ঘোর লাগা দৃষ্টিতে তের দিকে তাকিয়েছিল। তে যেন পারছে না জাঙ্কুককে ছুটিয়ে সেখান থেকে চলে যেতে, কারণ তের শরীরে সে শক্তিটা নেই। হঠাৎই কারো গলার খেকুনি কানে আসতেই জাঙ্কুক আর তে ঘর থেকে বের হয়ে এসেছে এবং একে অপরকে ছেড়ে দূরে ছিটকে গেছে এবং ঘাড় ঘুরিয়ে দেখলো আসলে মানুষটাকে। ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে মিটিমিটি করে হাসছে বোগাম এবং বোগামকে দেখে তো তে গাল দুটো লাল হয়ে গেছে। ও তো লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওর কান দিয়ে তো রীতিমতো ধোঁয়া বের হচ্ছে। জাঙ্কুক তো বোগামের দিকে একদম কটমটিয়ে তাকিয়েছে। শালা, তুই আসার সময় পেলি না? ভুল সময় এন্ট্রি নেওয়া তোর একটা বাজে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। জাঙ্কুক বোগামকে এভাবে বকা দেওয়াতে টিস একদম অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়েছে। জাঙ্কুক তো সহজে এভাবে কাউকে বকা দেয় না। এদিকে বোগাম ফুল অ্যাটিটিউড নিয়ে ওদের সামনে এগিয়ে এসেছে। তোর ভাগ্য ভালো যে আমি এখানে এসেছি। এখন যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে বিনা টিকিটে পুরো মুভি
নিজেই দেখে ফেলতো আর পুরো বিয়ে বাড়ির মানুষ শুদ্ধ ডেকে নিয়ে এসে দেখাতো, তখন কি হতো? মাই ডিয়ার ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে আছিস, আসল শালাকে শালা না বলে আমাকে শালা বলছিস। দেখলে দেখতো তো কি হতো? আমার বউ, আমি যখন ইচ্ছা তখন যা ইচ্ছা তাই করব, তাতে কার বাপের কি? আর তুই কি বললি ও আমার গার্লফ্রেন্ড? ও আমার গার্লফ্রেন্ড না, ও আমার বউই হয়। ভাই, এই বাড়িতে এতগুলো রুম আছে, ইনফ্যাক্ট পুরো বাড়িটাই এখন খালি পড়ে আছে। সবাই তো অনুষ্ঠানে নাচতে ব্যস্ত। বউয়ের সাথে বেশি রোমান্স করতে ইচ্ছা করলে বাড়ির ভেতরে গিয়ে তো করতে পারিস, রাস্তায় কেন ভাই? শুধু শুধু এখানকার সিঙ্গেল ছেলেদের ব্লাড প্রেশার বাড়িয়ে দিচ্ছিস। আর হ্যাঁ, তে এখনো তোর বউ হয়নি, তো বউ বলাটা একটু বন্ধ কর। বোগামের কথা শুনে তে তো আর এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়াতে পারলো না। লজ্জায় ওখান থেকে দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। ঠিক এইভাবে এক দৌড় দিয়ে বাড়ির ভেতরে ঢুকে যাওয়া দেখে জাঙ্কুক আর বোগাম তো থমকে দাঁড়িয়ে আছে। এবার তো জাঙ্কুক বোগামের দিকে ভুরু কুঁচকে তাকালো। শালা, দিলি তো আমার বউটাকে লজ্জা পাইয়ে। যা বাবা, আমি আবার কি করলাম? তোকে এই সময় এখানে কে আসতে বলেছে? আর আসলি তো আসলি, ওর সামনে উল্টাপাল্টা কথা বললি। আসলে সব দোষই তোর। তুই বাচ্চা মেয়েটাকে কিভাবে লজ্জায় ফেলে দিলি দেখলি? শালা, তোকে তো আমি পরে দেখে নিব। কথাটা বলে জাঙ্কুক হন হন করতে করতে স্টেজের দিকে চলে গেল। বাড়ির ভিতরে এসে এক দৌড়ে জিম্মির রুমে চলে গেছে। লজ্জায় তোর মরে যেতে ইচ্ছা করছে। ভাগ্যিস সেটা বোগাম ছিল। বাড়ির বড়রা কেউ হলে তো এখন একটা বিশ্রী সিচুয়েশন হয়ে যেত। অন্য কেউ দেখলে হয়তো বিষয়টা এতক্ষণে সবার কাছে পৌঁছে যেত। আর তের তো লজ্জায় আরো বেশি মাথা কাটা যেত। তের তো জাঙ্কুকের উপর প্রচন্ড রকমের রাগ হচ্ছে। ছেলেটা যখন তখন অসভ্যতা শুরু করে দেয়। নির্লজ্জা ছেলে একটা, এটা মনে মনে ভেবে তে তো লজ্জা মিশ্রিত একটা হাসি দিল। কিছুক্ষণ পর তে খেয়াল করলো ওর লেহেঙ্গার ওড়নাটা একটু এলোমেলো হয়ে গেছে। তাই তে ওয়াশরুমে ঢুকে সবকিছু ঠিকঠাক করতে লাগলো। অন্যদিকে জিমিন একটা ডান্স করে একা একাই এক জায়গায় বসেছিল। জিমিন স্টেজের উপরে একটা ডাবল সোফাতে বসেছিল। হঠাৎ কেউ এসে পাশে বসতে জিমিন বুঝতে পারলো ওর পাশে এসে কেউ বসেছে। জিমিন তাকিয়ে দেখলো এটা আর কেউ না, এটা তো সেই জঙ্গলি বিলাইটা। বসার মতো আর জায়গা পেলেন না, সে একটা নির্লজ্জ মেয়ের পাশে এসে বসতে হলো। বসার জায়গা ছিল, ইচ্ছা হয়েছে তাই বসেছি। এনি প্রবলেম? না না, আমার আবার কি প্রবলেম হতে যাবে? আপনার মতো হৃদয়বান মানুষ এখানে এসে বসেছে, বরঞ্চ আমি উঠে যাচ্ছি। জিমিন কথাটা বলে উঠে যেতে নিলেই সুগাত জিমিনের হাত ধরে আবার বসিয়ে দিয়েছে। এখানে বস, কথা আছে। আমার সঙ্গে? না, পেতনির সঙ্গে। এখানে কি আর কেউ আছে? আমার সাথে আপনার কথা আছে? শুনতেই যেন আমার মাথার উপর একটা বট গাছ এসে পড়লো। এত কথা বলিস কেন? একটু চুপচাপ থাকা যায় না? আর তোকে তো দেখে মনে হচ্ছে বিয়েটা যে হোক ভাই আর সুজি আপন না, বিয়েটা তো তোর। কেন? আমি আবার কি করলাম? না, যেভাবে নাচানাচি করছিস মনে হচ্ছে বিয়েটা তোর। এত নাচতে হবে কেন? এক্সকিউজ মি, আমি কি করব না করব সেটা কি আমি আপনাকে বলে করব নাকি? আর শুনুন, যার বিয়ে হয় না তারা এত নাচে না, যারা আশেপাশের মানুষ থাকে তারাই নাচ গান করে, এটাও বুঝতে পারেন না? হ্যাঁ হ্যাঁ, যত বোঝার তুই বুঝিস। বাই দ্য ওয়ে, আজকে সুন্দর লাগছে তোকে দেখতে। আমার বেশ পছন্দ আছে, তাই না? লেহেঙ্গাটা দারুণ। আমার প্রশংসা করছেন না লেহেঙ্গাটার প্রশংসা করছেন? আমি না পড়লে তো আপনি আবার কেঁদে মরে যেতেন, তাই পড়েছি। আমি কেঁদে মরে যেতাম? হ্যাঁ, সেটাই তো আপনার বোন বললো। তাছাড়া আমার মোটেও লেহেঙ্গাটা পছন্দ হয়নি। ও রিয়েলি? তাহলে কেমন পছন্দ তোর? তেমনটাই না হয় কিনে এনে দিব। ধন্যবাদ, আপনি আমাকে একটা ড্রেস গিফট করে অনেক উদ্ধার করেছেন। আমার আর লাগবে না। আর আপনি না বলেছিলেন আপনি সবাইকে দিয়েছেন? কই, আমি তো জিজ্ঞাসা করেছিলাম, আপনি তো কাউকেই দেননি। ইস, আমি তোর এখানে একটু প্রশংসা করতে আসলাম আর তুই ঝগড়া শুরু করে দিলি। তুই এমন কেন বলতো? আপনি আমার প্রশংসা করতে আসলেন? কই, আমি তো একবারও শুনলাম না যে আপনি আমার প্রশংসা করছেন। আপনি তো নিজের প্রশংসা নিজে করেই বাঁচেন না। ধুর বাল, তোর সাথে কথা বলাটাই আমার ঘাট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, জান, কে বলেছে আপনাকে আমার সাথে কথা বলতে? সুগত কথাটা বলেই সোফা থেকে উঠে পড়েছে। তবে চলে যাওয়ার আগে জিমিনকে একবার বললো, কয়েকটা ছবি তুলি তোর। তাই আমার ছবি আপনি তুলবেন? হ্যাঁ, তোকেই বলছি। একটা প্রশ্ন করলে আবার উল্টে আমাকে কেন প্রশ্ন করিস বলতো? না মানে অবাক লাগে তো, তাই আর কি। কিন্তু ছবি তুলে কি করবেন? ভাত দিয়ে মাখিয়ে মাখিয়ে খাবো, তাই তুলতে চাইছি। তুলতে দিবি কি? ওকে, ভাত খাওয়ার যখন কিছু নেই, ছবি দিয়ে খেতে চাইছেন, তাহলে তুলেন। আমি আবার ক্ষুধার্ত মানুষকে অনাহারে রাখি না। জিমিনের কথা শুনে সুগার তো জিদ উঠে যাচ্ছিল। তবে সুগার আজকে নিজেকে কন্ট্রোল করে রেখেছে। আজকে জিমিনকে সুগার কিছুই বলবে না। এদিকে সুগার তাতলামি করে কথা বলেও জিমিনেরও অনেক বেশি ভালো লাগছিল। অন্তত পক্ষে সুগা তো ওর সাথে কথা বলতে এসেছে। সুগা তো জিমিনের বেশ কয়েকটা ছবি তুলেছে আর অনেকগুলো সেলফিও তুলেছে। ছবি তোলা শেষে জিমিন সুগাকে বলছে, সুগা ভাইয়া, ছবিগুলো প্লিজ দয়া করে একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন। এই ভাইয়া ভাইয়া বলা বন্ধ কর তো। আর ছবিগুলো দিতে পারে, শুধু তোরগুলো দেবো, সেলফিগুলো ছাড়া অন্যগুলো দিয়ে দেবো। বিকজ আমি চাই না যে তোর কাছে আমার ছবি থাকুক। ওয়াও, দারুণ কথা। আপনি যখন চান না যে আমার কাছে আপনার ছবি
দিব না। কথাটা বলে সুগা তো হন হন করে সেখান থেকে চলে গেল। আসলে সুগার ইচ্ছাই ছিল জিমিনের কয়েকটা ছবি তোলার। অ্যাকচুয়ালি সুগা তো আজকে জিমিনকে দেখে ক্রাশ খেয়েছে। মেয়েটা অনেক বেশি কিউট বলা যায়। সুগা চলে যেতে যেতেই জিমিন তো সুগার থেকে ভুরু কুঁচকে তাকিয়েছিল। জিমিন তো এই ছেলেটার ভাব ভঙ্গি কিছুই বুঝতে পারে না। অন্যদিকে তে ওর ড্রেস আপ ঠিক করে ওয়াশরুম থেকে বের হয়ে এসেছে। তবে তে বের হয়ে আসতেই বড় সড় একটা ঝটকা খেলো, কারণ কাই বেডের উপরে বসে আছে। কাই মুগ্ধ দৃষ্টিতে পলহীন চোখে তের দিকে তাকিয়ে আছে। কাইকে দেখে তের কলিজার পানি শুকিয়ে গেল। তবে ভয়টা নিজের জন্য না, কাইয়ের জন্য। কারণ ভুলেও যদি জাঙ্কুক জানতে পারে যে কাই এখানে আছে, তাহলে ওর অবস্থা কি হবে সেটা তে নিজেও জানে না। তে দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে যেতে নিলেই কাই দ্রুত বসা থেকে উঠে দাঁড়িয়ে তের পথ আটকে দিয়েছে এবং কাই তের দিকে মলিন ভাবে হেসে তাকিয়েছে। আরে আরে কোথায় যাচ্ছ? আমি তোমার সাথে কথা বলবো বলে এখানে এলাম, আর তুমি কথা না বলে এখান থেকে এভাবে পালিয়ে যাচ্ছ। আপনার সাথে আমার কোনো কথা নেই, সরুন আমার সামনে থেকে, যেতে দিন আমাকে। যেতে তো দিবই, তার আগে আমি যেটা বলবো সেটা তোমাকে শুনতে হবে, তারপর তোমাকে যেতে দিব। আর তুমি এত আমার থেকে পালাই পালাই করো কেন? এটা বলতে বলতে গাই যেন তের দিকে এক পা করে এগিয়ে আসছিল এবং তেও তো এক পা করে পিছিয়ে যাচ্ছিল। দেখুন, আমি আপনার কথা শুনতে বা আমি নিজে কথা বলতে আমি একদমই ইচ্ছুক নই। আপনার জন্য এটাই ভালো হবে যে আপনি আমার থেকে দূরে থাকুন, না হলে আপনার সাথে যেটা হবে সেটার জন্য কেউ দায়ী থাকবে না। আরে বাস, যে মেয়ে আগে ঠিক মতো কথাই বলতে পারতো না, আমাকে দেখলে ভয় 100 হাত দূরে পালিয়ে যেত, সে নাকি আজকে আমাকে হুমকি দিচ্ছে। নট ব্যাড। আসলে আমারই মস্ত বড় ভুল হয়ে গেছে। কেন যে সেদিন তোমাকে বিয়ে না করে জেনিকে বিয়ে করতে গেছিলাম, সেদিন যদি ওই ভুলটা না করতাম তাহলে আজকে শুধুমাত্র তুমি আমার থাকতে, তোমার সবকিছুর উপর আমার অধিকার থাকতো, তাই না? আচ্ছা, ওই জাঙ্কুক নামের ছেলেটা তোমার কি হয় বলো তো? সারাক্ষণ দেখি তোমাকে প্রোটেক্ট করে চলেছে, সারাক্ষণ তোমার আশেপাশে ঘুরতে দেখি। আপনাকে কেন বলবো? আপনি কে যে আমি আপনাকে কৈফিয়ত দিতে যাব? সেই প্রথম দিন থেকে দেখছি আগের থেকে তোমার অনেক তেজ হয়ে গেছে। আই লাইক ইউ। তে তো পেছোতে পেছোতে দেওয়ালের সাথে একদম পিঠ লেগে গেছে। তাই তো এসে তের দুই পাশে দেওয়ালে হাত রেখে ওর দিকে একটু ঝুঁকে দাঁড়িয়ে পড়লো, যেটা দেখে তে তো বেশ পরিমাণের অবাক হয়ে গেছে। ও জানে না আজকে কি হবে। তে চায় না যে আজকে কোনো ঝামেলা হোক। 4 বছর আগে যে ভুলটা আমি করেছিলাম সেটা আমি শুধরে নিতে চাই। খুব তাড়াতাড়ি জেনিকে ডিভোর্স দিয়ে আমি তোমাকে পুরোপুরি আমার করে নিব। তোমার আর আমার মধ্যে আর কখনো কেউ আসতে পারবে না। জানো, আমার আব্বু আম্মুকে বলেছি যেন তোমার আব্বু আম্মুকে রাজি করায়। আই হোপ তোমার আব্বু আম্মু রাজি হয়ে যাবে, তাই না? কাই কথা শুনে তের মাথায় ঠাপ করে আগুন জ্বলে উঠলো। ও যদি পারতো তাহলে কাইকে এক্ষুনি এখানে চিবিয়ে খেয়ে ফেলতো। রাগে তো তের পুরো শরীর থরথর করে কাঁপছে। ওর চোখ দুটো রঙিন বর্ণ ধারণ করেছে। ঠিক এভাবে রেগে যেতে দেখে কাই আরেকটু ঝুঁকে নেশাযুক্ত কণ্ঠে বলতে লাগলো, ইস, তুমি জানো তোমাকে রেগে গেলে কতটা হট আর কিউট লাগে? ইচ্ছা করে একটু আদর করে দেই। আচ্ছা, কয়েকদিন পর তো তোমার আর আমার বিয়ে এমনিতেই হয়ে যাবে। তাহলে আমি কি তোমাকে এখন একটা কিস করতে পারি প্লিজ? কথাটা তের কানে যেতে দেরি হয়েছে। তোর কায়ের গালে থাপ্পড় পড়তে 1 মিনিটও দেরি হয়নি। ওর গায়ের সমস্ত শক্তি দিয়ে কাইকে পরপর 4টা থাপ্পড় লাগিয়ে দিয়েছে। থাপ্পড় খেয়ে কাই মনে হচ্ছে ওর চারপাশে সবকিছু যেন অন্ধকার হয়ে গেছে। গাল দুটো যেন ভীষণ ভাবে জ্বলে যাচ্ছে। তোর সাহস কি করে হয় আমাকে এসব কথা বলার? কথাগুলো মুখ দিয়ে উচ্চারণ করতে একবারও লজ্জা করলো না? সবাইকে কি তোর বইয়ের মতো আর নিজের মতো ক্যারেক্টারলেস মনে হয়? তুই কি আমাকে আগে পেয়েছিস যে তোরা বলে যাবি আর আমি শুনে যাব? দিন পাল্টিয়েছে, সময় ঘুরেছে, কথাবার্তা সাবধানে বলবি। আর ঘরে একটা বউ থাকতে আর একটা মেয়েকে এসব কথা বলতে রুচিতে বাঁধলো না? অবশ্য তোর মতো ছেলে রুচি থাকলে তো বাঁধবে। অসভ্য জানোয়ার ছেলে একটা। তে তো চোখ দুটো পুরো লাল হয়ে গেছে। কাই তো গালে হাত দিয়ে অগ্নি দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। ও তো কাই কলার চেপে ধরে বলতে লাগলো, ওভাবে কি দেখছিস? তোর কি মনে হয় ওইভাবে তাকালে আমি তোকে দেখে ভয় পেয়ে যাব? এটা তোর বাড়ি না, এটা আমার নানু বাড়ি। যদি উপস্থিত এখানকার একটা ব্যক্তি কানে যায় না যে তুই আমাকে কি বলেছিস, তাহলে পায়ে হেঁটে আর বাড়িতে ফিরে যেতে পারবি না। তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করলে না। চুপ কর তুই। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি এখন খুব ভালো করে বুঝতে পারি। অসভ্য বেয়াদব জানোয়ার ছেলে একটা। কাই অবাক হয়ে তের দিকে তাকিয়ে আছে। তের এই রূপটা কাই কখনোই দেখেনি। ছোটবেলা থেকেই সব সময় দেখে এসেছে তে শান্ত শিষ্ট ভদ্র একটা মেয়ে। এভাবে কথা বলা তো দূরেই থাক, কখনো কারোর সাথে উঁচু গলায় পর্যন্ত কথা বলেনি। তে তো কাই কলাটা ঝাড়া মেরে ছেড়ে দিল। তুই কি দিয়ে তৈরি হয়েছিস আমাকে একটু বলবি? 4 বছর আগে তোর মনে হয়েছিল আমি একটা ক্যারেক্টারলেস মেয়ে, তাই তুই আমাকে বিয়ে বাড়ির সবার সামনে অপমান করে জেনিকে বিয়ে করলি। আর আজকে তোর মনে হচ্ছে জেনি একটা খারাপ মেয়ে, তাই এখন তুই জেনিকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করতে চাইছিস। কবে যেন আবারও তোর মনে হবে আমি একটা খারাপ মেয়ে, তাই তুই আমাকে ছেড়ে আবার আরেকজনকে বিয়ে করবি। অ্যাকচুয়ালি তোদের মতো ছেলেদের না একটা বিয়ে হয় না, তোদের না হাজার হাজার মেয়ে লাগে। জানিস তো
বেশি খারাপ লাগছে, কারণ তোর মতো একটা মেরুদণ্ডহীন ছাগলকে পাওয়ার জন্য এতটা বেশি পাগলামি করেছে। ও আমাকে অপমান করতেও দুইবার ভাবেনি। ও ভেবেছিল আমি নাকি ওর কাছ থেকে তোকে কেড়ে নিয়েছি। আরে আমি তো তোকে কখনো পছন্দই করিনি, আর তোর মতো ছেলেকে ভালোবাসার থেকে তো বিষ খেয়ে মরে যাওয়া ভালো। তের কথাগুলো শুনে কাই রেগে তের দিকে তেড়ে যেতে নিলেই তে তো আবারও দু কদম পিছিয়ে গেল। আমার কাছে আসার ভুল দ্বিতীয়বারের মতো করিস না। আমি তো তোকে শুধু থাপ্পড় মেরেছি। আমার মানুষের কানে যদি তোর এই কথাগুলো যায় না, তাহলে তোকে পৃথিবীতে অক্সিজেন না বন্ধ করে দেবে। এমনিতেই আগে থেকেই তোর অপরাধের বিশাল একটা পাহাড় জমে আছে। সেদে সেদে আর নিজের অপরাধগুলো বাড়াস না। এখানে যতদিন আছিস ভালো ছেলের মতো চুপচাপ বিয়ে খেয়ে সুস্থভাবে বাড়িতে ফিরে যা, নাহলে তোর বাবার সারা জীবনের মতো পুত্রহীন হয়ে থাকতে হবে। কথাগুলো বলে তে মুহূর্তে বের হয়ে যেতে নিলে কাই তো আবারও তেকে পেছন থেকে হাতটা চেপে ধরেছে, যেটা দেখে তে তো গা পিটি পুরো চলে যাচ্ছে। কাই হাতটা ছাড় বলছি, বেঁচে থাকার ইচ্ছা থাকলে এমনটা করিস না। ওই ছেলেটা কি তোর হাজবেন্ড হয়, যার জন্য তুই আমাকে এতগুলো কথা শোনালি? ও আমার হাজবেন্ডের থেকেও অনেক বড় কিছু হয়, কিন্তু আফসোস যে তোর মতো ছেলে তেমনটা হতেই পারবে না। তুই তো একজনের জামাই হোস, তাই না? জামাই দায়িত্ব কি পালন করছিস, মেরুদণ্ডহীন প্রাণী? তে কথা বলার সাবধানে বল। তে তো ওর হাতটা ঝাঁকি মেরে ছাড়িয়ে নিয়ে বলল, আরে চুপ কর, তোর কথা শোনে কে? শোন, যদি বেঁচে থাকতে চাস না, তাহলে আমার আশেপাশে আসার ভুলটা করিস না। কথাটা বলে তে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। রুমের দরজাটা খুলে হন হন করে রুম থেকে বের হয়ে গেল। রুম থেকে বের হয়ে তে দ্রুত পায়ে হাঁটতে লাগলো। তে ভাবছে এই ব্যাপারটা যেন কেউ না জানে, কিন্তু হঠাৎই তে কারোর সাথে ধাক্কা খেলো। তে মাথা তুলে তাকাতেই ওর পায়ের মাটি সরে গেছে। ভয়ে তো ওর পা দুটো কাঁপতে লাগলো। এতক্ষণ যে ভয়টা পাচ্ছিল এখন ঠিক সেটাই হয়েছে। তে বুঝতে পারছে না এখনো কি করবে। ভাইয়া, তুই এই সময় এখানে কি করছিস? অ্যাকচুয়ালি তে তুই এখান থেকে যা, বুঝলি? আমি একটু পরে আসছি। একটু একটু পরে আসবি কেন? এখনই চল আমার সাথে। দেখ ওইদিকে সবাই হয়তোবা আমাদের জন্য ওয়েট করছে। তে আমি তোকে এখান থেকে যেতে বলছি না, বল যা। এই মুহূর্তে ইউনোকে দেখে তে ভীষণ পরিমাণে ভয় লাগছে। তে খুব ভালো করে বুঝতে পারছে যে তের সামনে ইউনো রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছে। তে যদি এখান থেকে চলে যায় তাহলে কাই আজকে রক্ষা থাকবে না। তে মনে একটু সাহস জুগিয়ে ইউনোর কাছে এগিয়ে গিয়ে ওর হাতটা ধরে মলিন কণ্ঠে বলতে লাগলো, আমি যাবো তো ভাইয়া, তুই আমার সাথে চল প্লিজ। তে হাত ছাড়, আমি তোকে এখান থেকে যেতে বলছি। তোর কি কথা কানে যাচ্ছে না? তুই এখনই চলে যা এখান থেকে। যা, দেখ বাইরে সবাই তোর জন্য ওয়েট করছে। যতদিন থেকে ইউনোর সঙ্গে তের পরিচয় হয়েছে, ইউনো কখনোই তের সাথে রাগী কণ্ঠে কথা বলেনি। তাই আজকেও ইউনো তের সামনে রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছে, ওর সাথে রাগী কণ্ঠে কথা বলতে চাইছে না। কিন্তু বারবার ইউনোকে আটকিয়ে দিয়েছে। ইউনোর ভীষণ পরিমাণে রাগ হচ্ছে। ইউনো শান্ত থাকতে চাইলেও ও তো শান্ত থাকতেই পারছে না। ও তো তের উপর ভীষণ পরিমাণে রেগে যাচ্ছে। তেকে ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে ইউনো জিমিনের রুমে যেতে নেয়। এমন একটা পরিস্থিতিতে তে ইউনোকে আটকাতেও পারছে না। তে বুঝতে পারলো ইউনোর রাগ ঠান্ডা করার কোনো উপায় নেই। তে তো গিয়ে ইউনোর হাতটা আবার শক্ত করে ধরে ফেলেছে। প্লিজ ভাইয়া, একটু শান্ত হ, এখানে উল্টোপাল্টা কিছু করিস না। দেখ বিয়ে বাড়ি ভর্তি গেস্ট আছে, এখানে ঝামেলা হলে পরে আমাদের মান সম্মান সব চলে যাবে। তে আমি কিন্তু বারবার এক কথা বলতে পছন্দ করি না, সেটা তুই খুব ভালো করে জানিস। ইউনো তের কথা শুনছে না বলে এবার তো তেরও ভীষণ পরিমাণে রাগ হয়ে গেল। ও তো ইউনোর হাতটা ঝাঁকি মেরে ছেড়ে দিয়ে বলল, ওই তুই ভালোভাবে আমার সাথে এখান থেকে যাবি না, তাই না? ভাইয়া আমি কিন্তু তোকে মেরে শেষ করে দিব। আরে ভাইয়া তুই বুঝতে কেন চাইছিস না? যে হোক ভাইয়া আর সুজি আপুর এতদিনের সম্পর্কটা মাত্র পূর্ণতা পেতে চলেছে। তুই কি চাস এখন ঝামেলা করে সবকিছু শেষ করে দিতে? ওদের এতদিনের স্বপ্নগুলো ভেঙে গুঁড়ো করে দিতে চাস? ভাইয়া প্লিজ, আমি তোর হাতে ভাই ধরি, তুই যা শুনেছিস এখন ঝামেলাটা করিস না। তুই যদি এখন ঝামেলা করিস তাহলে আমাকে নিয়ে ঝামেলা হবে, আমি অপমানিত হব। তুই কি সেটা চাস? তুই যদি সেটা চাস যে আমি সবার সামনে অপমানিত হই, তাহলে যা, তুই যা ইচ্ছা তাই কর, আমি তোকে বাধা দেব না। এই কথাগুলো শুনে ইউনো তো জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। ও তো নিজেকে শান্ত করার চেষ্টা করলো, কারণ ও কখনোই চায় না যে তে সবার সামনে অপমানিত হোক। ওকে, আমি এখন কোনো ঝামেলা করব না, তোর সাথেই অনুষ্ঠানে যাব। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? এতক্ষণ কি কি হয়েছে আমাকে সবটা খুলে বলবি। আর ওই শুয়োরের বাচ্চা তোকে এমন কি করেছে যে তুই এমন ভাবে রিয়েক্ট করলি? তার মানে তুই কিছুই শুনিসনি? তাহলে এত রেগে আছিস কেন? সবটা শুনিনি, তবে তোর শেষের কথাগুলো শুনেছি। আর আমি ফিডার খাওয়া বাচ্চা না যে আমি এটা বুঝবো না যে তোর সাথে খারাপ কিছু হয়েছে যার কারণে তুই এভাবে রিয়েক্ট করেছিস। না হলে যে মেয়ে কারোর সাথে উঁচু গলায় কথা বলে না, সে নাকি একটা ছেলেকে ওইভাবে কলার ধরলো। আমাকে বল সবটা কি হয়েছে। তে তো এক এক করে ইউনোকে সবটা ঘটনা খুলে বলল। তে ভেবেছিল সবটা ঘটনা শুনে ইউনো হয়তোবা আরো বেশি রেগে যাবে, তবে তেকে ভুল প্রমাণিত করে দিয়ে ইউনো তো হা হা করে হেসে দিয়েছে। এভাবে হাসতে দেখে তে তো আরো ভীষণ পরিমাণে ভয় পেয়ে যাচ্ছে। বুঝলি
বনু, বাংলায় একটা প্রবাদ আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। যেমন ভাবে কাইও আজকে নিজের শেষ ভুলটা করে ফেললো। ওর সাথে আমি আর কি ঝামেলা করব? তোর সব কথা শোনার পর তো আমার ভীষণ খারাপ লাগছে ওর জন্য। আহারে, বেচারার জন্য কি না অপেক্ষা করছে, হয়তো আল্লাহ ছাড়া ওর আর কেউই নেই। মানে ওর জন্য তোর কষ্ট হচ্ছে কেন সেটা তোর বুঝতে হবে না। চল আমরা বরঞ্চ এখন অনুষ্ঠানে গিয়ে খুব ভালোভাবে মজা করি। আর যেতে যেতে আমরা দুই ভাই বোন ওই শুয়োরের বাচ্চার জন্য একটু দোয়া করি। ওর কপালটা মোটেও ভালো না, বুঝলি? ভাইয়া প্লিজ তুই এখন জাঙ্কুক ভাইয়াকে কিছু বলিস না। আমি তোকে আটকাতে পেরেছি, ওনাকে আটকানোর সাধ্য আমার নেই। না না, কিচ্ছু বলবো না আমি। চিন্তা করছিস কেন এত? ব্রো কি তোকে কিছু বলবে? আমি জানি উনি আমাকে কিছুই বলবে না। যে হোক ভাইয়ার বিয়ে শেষ হোক, সব অনুষ্ঠান শেষ হয়ে যাক, তারপরে তোরা যা ইচ্ছা তাই করিস, আমি কিছুই বলবো না। তবে প্লিজ আজকে জাঙ্কুক ভাইয়াকে কিছু বলিস না। আরে চল চল, আমার ভাইয়া কিছু জানবে না বলে ইউনো তেকে নিয়ে বাইরে চলে গেল। ইউনো আর তের কথোপকথন কেউ শুনতে না পারলেও একজন ঠিক শুনতে পেরেছে। ইউনো যে তের হাত ধরেছে এগুলো সব ছবি তুলেছে। তখন যে তে কায়ের অনেকটা কাছে ছিল সেগুলোরও সব ছবি তুলেছে। আর সবচেয়ে বড় কথা, মেহেদি ডালা আনার সময় তে আর জাঙ্কুক যখন অনেকটা ক্লোজ ছিল, সেখানে বুগাম ছাড়াও আর একটা ব্যক্তি ছিল যে সবকিছু সে তার নিজের ফোনের ক্যামেরা বন্দি করেছে। ইউনো ফাংশনে চলে আসার পর ইউনো গিয়ে সুগার পাশে বসলো। তবে এতক্ষণ যা যা ঘটেছে ইউনো এই ব্যাপারে সুগাকে কিছুই বললো না। ইউনো চায় যে এই বিয়েটা যেন ভালোই ভালোই মিটে যায়, তারপর ও জাঙ্কুক আর সুগাকে সবটা জানাবে। তবে ও বাইরে থেকে নিজেকে যতটা শান্ত দেখানোর চেষ্টা করছিল, ভেতরে ভেতরে তার চেয়ে বেশি রেগেছিল। এদিকে তে এসে দেখে পার্লারের মেহেদি আর্টিস্ট গুলো সুজি, জিমিন, লিসাকে মেহেদি পড়াচ্ছে। ন্যান্সিও মেহেদি নিয়েছে, শুধু এক হাতে উপরে পিঠে নিয়েছে। তে সুজির কাছে এগিয়ে গেল হাতের ডিজাইন দেখার জন্য, কিন্তু গিয়ে যা দেখলো ওর তো পেট ফেটে হাসি আসছে। সুজির হাতে এবং জেহবের হাতে দুজনের হাতে দুজনের নাম লেখা। জেহবের ডান হাতে সুজির নাম লেখা আর সুজির ডান হাতে জেহবের নাম লেখা। এদিকে জেহব তো রাগী দৃষ্টি নিয়ে সুজির দিকে তাকিয়ে আছে। জেহব তো এসব মেহেদি টেহেদি একদমই পছন্দ করে না, কিন্তু বিয়ে বলে সবাই মিলে ওকে জোর করে মেহেদি দিয়ে দিয়েছে। আর সুজি বলেছে ও যদি হাতে নাম না লেখে তাহলে ও নাকি কান্না করে। জেহব তো দাঁতে দাঁত চেপে সবকিছু সহ্য করছে। শালা বিয়ে করার জন্য যে এত কিছু সহ্য করতে হচ্ছে, শেষ পর্যন্ত কিনা হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। এর থেকে তো ভালো পাত্রীকে তুলে নিয়ে গিয়ে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করা। বিয়ে করে এতদিনে সোজা হানিমুনে চলে যেতাম, তাহলে আমাকে এখন এভাবে সং সেজে বসে থাকতে হতো না। জেহবের কথা শুনে তো তে খিলখিল করে হেসে দিল এবং জেহব এটা দেখে তেকে বলল, দেখ তে, ওরা সবাই মিলে আমাকে কি টর্চারটা নাই করছে, আর তুই এভাবে হাসছিস। ভাইকে এত কষ্ট দিচ্ছে আর তুই হাসছিস, তো লজ্জা করছে না? পেট নিয়ে একটা। না, আমার একদমই লজ্জা করছে না। আর কেন, কি হয়েছে? ডিজাইন তো সেই হচ্ছে। আমাকে ছাড় সবাই মিলে, আমার আর বসে থাকতে ভালো লাগছে না। জেবের হাতে মেহেদি দেওয়া হচ্ছিল। জেব তো এভাবে নড়াচড়া করলে ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে। ভাইয়া এভাবে নড়ো না, ডিজাইনটা নষ্ট হয়ে যাবে তো। হ্যাঁ, এভাবে নড়লে তো মেহেদি দিতে পারবো না, কিভাবে দিব? আমাকে তো প্রথমে নড়াচড়া বন্ধ করিয়েছেন, তারপরে এখন আবার কথা বলতে দিচ্ছেন না। আমি তো আপনাকে মেরে বস্তায় ঢুকিয়ে একদম নদীতে ফেলে দিয়ে আসবো। জেবের কথায় মেহেদি আর্টিস্ট মেয়েটা হাসতে হাসতে বলল, আচ্ছা ঠিক আছে, আপনার বস্তায় ভরে বাড়িতে ফেলতে হবে না, আমি নিজেই গিয়ে নদীতে ঝাঁপ দেবো। তবে তার আগে আপনার মেহেদি আর্টটা শেষ করি। আপনার এরকম নড়াচড়া করাতে তো আমি বিরক্ত হয়ে যাচ্ছি, ডিজাইনই ভুলে যাচ্ছি। না না, আমার ভাইয়াটাকে বকবেন না আপু, আমার ভাইয়াটা অনেক ভালো, তাই না? আরো বেশি করে পাম দে আমাকে। সবাই তো সেখানে মজা করছিল। সুজি তো মুখ চেপে চেপে হাসছে, ও পারছে না জোরে জোরে হাসছে। যেহেতু তো সবার দিকে শুধু নাক ফুলিয়ে ফুলিয়ে তাকাচ্ছে। অনুষ্ঠানটা চলমান ছিল। সন্ধ্যাটা যে কিভাবে কেটে গেল কেউ বুঝতেই পারলো না। তে একটা চেয়ারের উপর বসে বসে নিজের হাতের তালুর দিকে একদিনে তাকিয়ে আছে। ওর ঠোঁটের কোণে মুচকি হাসি, কারণ হাতের তালুর ঠিক মাঝখানে মেহেদি ডিজাইনের মধ্যে জাঙ্কুক লেখা। অবশ্য লেখাটা তে না, জাঙ্কুকে লিখতে বলেছিল। মেহেদি আর্টিস্ট যখন থেকে মেহেদি পড়াচ্ছিল তখন তো জাঙ্কুক মৃদু স্বরে এসে মেয়েটাকে বলে তের হাতে জাঙ্কুক লিখে দিতে। তে তো জাঙ্কুকের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছিল। মেয়েটা তের হাতে ডিজাইন করে দিচ্ছিল। তে যখন জাঙ্কুকের নামটা দেখায় ব্যস্ত ছিল তখনই সেখানে বুগাম আসে। বুগামকে আসতে দেখে তে তো মাথা নিচু করে ফেলেছিল লজ্জায়। তে তো বুগামের দিকে তাকাতেই পারছে না। বুগাম এসে তের সাথে স্বাভাবিকভাবে কথা বললো আর তের মেহেদি ডিজাইনেরও অনেক প্রশংসা করলো, যার কারণে তেরও জড়তা কেটে গেছে। অনুষ্ঠান প্রায় শেষ হয়ে গেছে। সবার হাতে মেহেদি দেওয়া হয়েছে। সবাই অনেক নাচ গান করেছে। বড়রাও তো আজকে অনেক বেশি খুশি। অনুষ্ঠান শেষে যে যার যার রুমে চলে যায়। লিসা নিজের রুমে এসেছে হাতে লাগানো মেহেদি ধোয়ার জন্য। জিমিও দেখে যে ওর হাতের মেহেদি শুকিয়ে গেছে, তাই ও ধুতে চলে এসেছে। ওরা সবাই কিছুক্ষণ পরে ডিনার করে বের হয়ে পড়বে সুজিতে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। অলরেডি অনেকে ডিনার করেও ফেলেছে, ওরা জাস্ট কয়েকজন ছিল। লিসা হাত ধোয়ার জন্য ওয়াশরুমে ঢুকলো। ঠিক তখনই হন হন করতে করতে ইউনো আসে। লিসা ওয়াশরুম থেকে হাত ধুয়ে বের হয়ে আসতে ইউনোকে খপ করে লিসার হাতটা ধরে। এরপর ইউনো জিমিনের দিকে তাকিয়ে বলল, ওই হবু শ্বশুরের
ছোট কন্যা, যা রুম থেকে বের হ। ইউনো হঠাৎ করে রুমে আসাতে জিমিন আর লিসা যেন মুখ হা হয়ে গেছে। জিমি তো ভুরু কুচকে ইউনোর দিকে তাকিয়ে আছে। একই তো পারমিশন না নিয়ে রুমে এসেছো, তার উপর আবার আমার আপুর রুম থেকে আমাকে বের করে দিচ্ছ। হ্যাঁ দিচ্ছি, যা এখনই রুম থেকে বের হ, আমার কাজ আছে। আমি কোথাও যাব না, এটা আমার আপুর রুম, আমি এখানেই থাকবো। অবশ্য তুমি একটা কাজ করতে পারো, ওই যে ওইদিকে দরজা, তুমি চলে যেতে পারো। জিমিন এমনিতে কথা শোনার মেয়ে না, ইউনো খুব ভালো করে জানে। ও তো নিজের প্যান্টের পকেট থেকে ওয়ালেটটা বের করলো, তারপর 1000 টাকার একটা নোট বের করে জিমিনের দিকে এগিয়ে দিয়ে বলল, দেখ যদি এক্ষুনি 2 মিনিটের মধ্যে রুম থেকে বের হয়ে যাস তাহলে এই 1000 টাকার নোটটা তোর, আর যদি না যাস তাহলে গুনে গুনে 2 গালে 2টো করে 4টা থাপ্পড় দিব। এবার দেখ কোনটা চুজ করবি। দেখ জিমিন, এই বদমাশটার ফাঁদে একদম পা দিবি না, আজ তো একটা খাটাস। অবশ্যই আমি টাকাটাই নিব। 1000 টাকার জন্য তো রুম থেকে বের হয়ে যাওয়া একটা সিম্পল ব্যাপার। ইউনো ভাইয়া, তুমি চাইলে আমি রুমের বাইরে দাঁড়িয়েও থাকতে পারি, তুমি কি রাজি আছো? অবশ্যই বোনু, আমি রাজি আছি। যা এটা নিয়ে দৌড় মার, আর একটু পাহারাও দিস। জিমিন তো ইউনোর কাছ থেকে টাকাটা নিয়ে এক দৌড়ে বের হয়ে গেছে। জিমিনের বাচ্চা, তুই বোন নামে কলঙ্ক একটা। জিমিন চলে যেতেই ইউনো তোকে দরজাটা লক করে দিল এবং এসে লিসার হাতটা আবার জোরে চেপে ধরেছে। ইউনো ভাইয়া ছাড়া বলছি, ভালো হচ্ছে না। তোর সাহস কিভাবে হলো আমার কথা না শোনার? তের কাজিনের বিয়ের দিন যে থাপ্পড়গুলো দিয়েছিলাম সেগুলোর টেস্ট কি ভুলে গেছিস? কিসের কথা শুনলাম না? আমি তো আজকে ফেসবুকে কোনো পিকচার আপলোড দেইনি। ওই মেয়েটা যখন তোর হাতে মেহেদি পরা ছিল তখন আমি গিয়ে মেয়েটাকে বলেছিলাম তোর হাতে তোর শ্বশুরের ছেলের নামটা লিখতে, কিন্তু তুই মেয়েটাকে মানা করে দিয়েছিস। বলেছিস আমি নাকি তোর কিছুই হই না। সবার সামনে আমাকে অপমান করতে খুব ভালো লাগে, তাই না? এখানে অপমানের কি আছে? যা সত্যি তাই তো বলেছি। তুমি শুধুমাত্র আমার কাজিন হও, আর এর চেয়ে বাইরে কিছু হও না। কখনো কি শুনেছো কেউ মেহেদি দিয়ে হাতে কাজিনের নাম লিখেছে? ইউনো তো লিসার হাত ধরেছিল। এবার ইউনো লিসার হাত ছেড়ে ওর 2 বাহু ধরে ছাকি দিয়ে বলল, তুই আমার নাম লিখবি কারণ আমি তোকে ভালোবাসি, খুব ভালোবাসি, অনেক ভালোবাসি, যেটা তুই কখনো জানতিস না আর এখনো পর্যন্ত বুঝতে পারিসনি। ইউনোর কথা শুনে লিসা তো হা করে তাকিয়ে রইল। ইউনো কি আজকে সত্যি বলে দিয়েছে যে ও লিসাকে ভালোবাসে? তুই আমার সবসময় রাগটাই দেখলি, কখনোই দেখলি না যে আমি তোকে কতটা ভালোবাসি। এটা কখনো বুঝতে চাসনি। হ্যাঁ, আমি রাগের মাথায় তোকে অনেক হার্ট করেছি, আমি তোকে মেরেওছি। তো তো কি হয়েছে? তুই তো আমাকে কম ধোলাই করিসনি, আমি তো বরঞ্চ পরে এসে সরি বলেছি, তুই তো কখনো সরিও বলিসনি। ইউনোর কথাগুলো শুনে লিসা মনে মনে ভাবছে ও কি আজকে একটু বেশি বেশি করে ফেলেছে। লিসা কখনোই ইউনোকে এভাবে করুণ সুরে কথা বলতে দেখেনি। লিসা জানে যে ইউনোকে ভালোবাসে, তারপরেও ইউনো যেটা বলে সব সময় তার উল্টোটা করে, যেটাতে ইউনো অনেকটা কষ্ট পায়, কিন্তু সেটা বেশি প্রকাশ করে না। ইউনো আর কিছু না বলেই সেখান থেকে চলে গিয়েছিল। রাতে সবাই খাওয়া দাওয়া শেষে তে, জিমিন, লিসা আবারও বুগামদের বাড়িতে চলে যায়। বেশ খানিকটা রাত হয়ে গেছে। তেরা চলে যেতেই এদিকে ইউনচুন কাজ করছিল। হঠাৎই কাই গিয়ে তের মার সামনে হাজির হয়। ইউনচুন কাইকে দেখে একটু সন্দেহজনক দৃষ্টিতে তাকালো। কাকিমণি, আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি বলবে? তোমার কি কিছু লাগবে? না না, আমার কিছু লাগবে না, আমি এমনি আপনার সাথে একটু কথা বলবো শুধু। ও আচ্ছা, তা বলো কি কথা বলবে। আচ্ছা কাকিমণি, আপনি কি আপনার মেয়ের খেয়াল রাখেন? আপনার মেয়ে কি করে না করে সবকিছু কি জানেন? কেন, আমার মেয়ে আবার কি করলো? ও কি তোমাকে কিছু বলেছে? আরে না, ও আমাকে কি বলবে? তাহলে এমন ভাবে বলছো যে? না, আমি বলতে চাইছি ওই জাংকুক নামের ছেলেটা আপনার মেয়ের সব সময় আশেপাশে থাকে। আপনার মেয়ে ওই ছেলেটার সাথে কি করে না করে সেটা কি আপনি জানেন? বুঝতে পারলাম না ব্যাপারটা, আসলে তুমি কি বলতে চাইছো? না মানে আর কি বলতে চাইছি, তের সাথে কি কোনো রকম ওই ছেলেটার বিয়ে হয়ে গেছে? না তো, কি হয়নি। কেন? তাহলে আপনি ভাবুন যে আপনার মেয়ে বিয়ে হয়নি, কিন্তু ওই ছেলেটা আপনার মেয়ের চারপাশে সব সময় থাকে। এবার আপনিই তো বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। শুধু এতটুকু কথাই, আর কি কিছু বলবে? না, আর কিছু বলবো না, আপনাকে জানালাম আর কি। মেয়েটাকে একটু চোখে চোখে রাখবেন। আচ্ছা ঠিক আছে, তুমি বরঞ্চ এখন যাও, অনেক রাত হয়েছে তো, যাও ঘুমিয়ে পড়ো। কাকিমণি, আর একটা কথা ছিল, বলবো আপনাকে? হ্যাঁ বলো, কথা যেহেতু বলতে এসেছো সবটুকু শেষ করেই যাও। বলছি যে তের তো এখনো বিয়ে হয়নি, আমাকে কি আরেকবার সুযোগ দেওয়া যায় না? অ্যাকচুয়ালি আমি না বুঝতে পারিনি, আমি তেকে অনেক ভালোবাসি। আমি জেনিকে ডিভোর্স দিয়ে তেকে বিয়ে করতে চাই। তাই এর কথা শুনে ইউনজনের তো গা পিত্তি চলে যাচ্ছে। আগেই তো মায়ের কাছে এসে নিজের মেয়ের নামে উল্টাপাল্টা কথা বলছে, তার উপর এই ছেলেটাই নাকি তার মেয়েকে আবার বিয়ে করতে চায়। ইউনজনের ইচ্ছা করছিল কাইকে এখন একটা ঠাটিয়ে চড় মারতে, যেহেতু বিয়ে বাড়ি ও তো আর বাচ্চাদের মতো কাজ করতে পারে না, ঝামেলা হলে ওদেরই মান সম্মান যাবে। তাই ইউনজন শান্ত স্বরে বলল, তুমি কি কথাটা আমাকে বললে? আরে হ্যাঁ কাকিমণি, আপনাকেই তো বললাম, এখানে আর কেই বা আছে। বলছি কি, তুমি না এখন যাও, তোমার সাথে আমি না হয় এই নিয়ে পরে কথা বলবো। কাকিমণি প্লিজ আমাকে একবার ক্ষমা করে দিন, মানুষ বলতে তো ভুল হয় তাই না? আমিও ভুল করেছি, ক্ষমা তো চাইছি। আমি তের সাথেও অনেকবার কথা বলতে চেয়েছি, কিন্তু ও আমার সাথে অনেক রুড ব্যবহার করেছে। কি
তুমি তের সাথে কথা বলতে গেছো? তুমি ওর সাথে কেন কথা বলতে গেছো? না মানে আর কি, আমি সবার ভুলটাই ভাঙতে চাই, তাই আমি তের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। দেখো, একটা কথা বলে দিই, তুমি না আমার মেয়ের আশেপাশে যেও না, ভালো দেখায় না ব্যাপারটা। আর অনেক রাত হয়ে গেছে তো, আমার অনেক ঘুম পেয়েছে, সারাদিন অনেক খাটাখাটি করেছি। বিয়ে বাড়ি বলে কথা, কাজ না করলে তো হয় না। এখন ঘুমাতে যাচ্ছি, বুঝছো? যাও, আজে বাজে চিন্তা না করে তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো। কথাটা বলেই ইয়ঞ্জন বাঁকা চোখে একবার কায়ের দিকে তাকিয়ে সেখান থেকে চলে গেল। কায়ও খুব ভালো করে বুঝতে পারলো যে ইয়ঞ্জন ওকে কিস করে কথা বললো। এখন তো দেখছি মা মেয়ে সবারই ড্যামাক খুব বেড়ে গেছে। তবে চিন্তার বিষয় না, তে এক রাতের জন্য হলে না তোকে আমার চাই। তুই আমাকে যেভাবে নেশা ধরিয়ে দিছিস, তোর থেকে তো চোখ সরাতে পারছি না। ইস, বারবার শুধু একটা জিনিসই আফসোস হয়, কেন যে সেদিন তোকে বিয়ে করলাম না, তাহলে তো আজকে কারোরই ড্যামাক দেখতে হতো না। কথাটা বলে কাই পুষতে পুষতে সেখান থেকে চলে গেল। সকাল 10টা বাজে। কালকে অনেক রাতেই তেরা বোগামদের বাড়িতে এসেছে এবং এখানে এসে বেশ কিছুক্ষণ পর ঘুমিয়েছে, যার কারণে ওদের সকালে উঠতে উঠতে দেরি হয়ে যায়। তে তো ঘুম থেকে উঠে ভেবেছিল ওই শুধু দেরি করে উঠেছে, কিন্তু না, দেখলো জিমিন এখনো ঘুমাচ্ছে। লিসা ন্যান্সি ওর সাথে মাত্র ঘুম থেকে উঠছে। তে তো জিমিনকে ডেকে তুললো এবং সবাই মিলে একসাথে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলো। আজকে সুজির হলুদ গায়ে, সবাই তো সকাল থেকে সব আয়োজন শুরু করে দিয়েছে। আজকে সন্ধ্যায় বর কনের একসাথে গায়ে হলুদ হবে, তাই বরের বাড়ির সবাই আজকে সুজিদের বাড়িতে চলে আসবে। কিছুক্ষণের মতো তে, জিমিন, লিসা আর বুগাম বেশ কয়েকটা তত্ত্ব নিয়ে জিহবদের বাড়িতে যাবে, তাই ওরা তো সবাই রেডি হয়ে পড়েছে। যেহেতু সন্ধ্যায় হলুদ গায়ে হবে, তাই সকাল সকাল ওদের এই বাড়িতে ফিরে আসতে হবে, তাই সকাল সকালই ওরা জিহবদের বাড়িতে যাবে। তেরা সবাই মিলে তো অনেক সুন্দর সুন্দর করে তত্ত্ব সাজিয়েছে। বরের বাড়ি তত্ত্ব দিবে বলে কথা, একটু সুন্দর করে না সাজালে হয়? ওরা সবাই একটা গাড়ি নিয়ে আর অনেকগুলো তত্ত্ব নিয়ে বরের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়েছে। কিছুক্ষণ আগে তেরা সবাই জিহবদের বাড়িতে চলে এসেছে। জিহবদের বাড়িতে এসে তেরা তো সবাই গেস্টদের সাথে ড্রয়িং রুমে বসে আছে। নিজেদের বাড়িতে এভাবে গেস্ট হয়ে আসতে লিসা জিমিনের ভীষণ হাসি পাচ্ছে। ওরা তো কোনো রকম দাঁতে দাঁত চেপে নিজেদেরকে কন্ট্রোল করছে। শুধু তেরা না, এখানে সুজির আরো অনেক কাজিনরাও এসেছিল বোগামের সাথে। একটা সার্ভেন্ট এসে তেদের সামনে অনেকগুলো নাস্তা রাখলো। গেস্ট এসেছে বলে কথা, আপ্যায়ন না করলে হয়। তেদের সামনে বিভিন্ন ধরনের মিষ্টি, শরবত আরো অনেক কিছু খাবার রাখা হলো। তে মিষ্টি বাটি হাতে নিয়ে একটা মিষ্টি মুখে দিতেই ওর চোখটা একদম রসগোল্লার মতো বড় বড় হয়ে গেছে। ওর কান দিয়ে মনে হচ্ছে এখন ধোঁয়া বের হবে। তের মিষ্টি গলায় আটকে গেছে। তের হাতে থাকা মিষ্টির বাটিটা টেবিলে রেখে সবাইকে মানাই করতে নেবে, মিষ্টি যেন ওরা সবাই না খায়। তার আগে কোথা থেকে জাঙ্কুক উড়ে এসে ধাপ করে তের পাশে বসে পড়লো। তারপরে তের রাখার মিষ্টির বাটিটা জাঙ্কুক হাতে তুলে নিল। চামচে তুলে আর একটা মিষ্টি তের সামনে বাড়িয়ে দিল। তে তো আগের মিষ্টিটাই মুখে নিয়ে বসে আছে, সেটাই গিলতে পারছে না। এখানে এসে জাঙ্কুক আর একটা মিষ্টি ওর সামনে ধরেছে। একটা মিষ্টি এতক্ষণ ধরে বসে খেলে কেমন হবে বিয়ান সাহেবা? মুখিটা তাড়াতাড়ি শেষ করে আর একটা নিন, ধরে বসে আছি তো। বাকিরা এতক্ষণে মিষ্টির বাটি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, তবে মিষ্টি একবার মুখে দেওয়ার পরে দ্বিতীয়বারের মতো মুখে তুলতে পারেনি। সবাই তো যার যার মতো মিষ্টি মুখে নিয়ে বসে আছে, না পারছে ওরা গিলতে আর না পারছে ফেলে দিতে। অবশ্য এটাকে মিষ্টি বলা চলে না, মিষ্টিতে তো চিনির শিরা দেওয়া হয়, কিন্তু এটাতে তো শুধু লবণ দিয়ে শিরা দেওয়া হয়েছে। অতিরিক্ত লবণ দেওয়ার ফলে মিষ্টিটা একদম তেতো হয়ে গেছে। তে গিলছে না দেখে জাঙ্কুক এক গ্লাস সাদা পানি তের সামনে এগিয়ে ধরে বলল, বিয়ান সাহেবা নিজেই একটু বেশি সুইট তো, তাই এই এক্সট্রা সুইট ওনার ঠিক হজম হচ্ছে না। আচ্ছা, কোনো ব্যাপার না, পানিটা খেয়ে নিন বিয়ান সাহেবা, বেটার ফিল করবেন। জাঙ্কুক পানির গ্লাসটা তের দিকে বাড়িয়ে দিতেই তে তো সঙ্গে সঙ্গে জাঙ্কুকের হাতে থেকে টান মেরে পানির গ্লাসটা নিয়ে নিল। তারপরে একদমই ঠক ঠক করে পানিটা খেতে লাগলো। কিন্তু কয়েক ঢোক পানি খাওয়ার পরে তে তো আর সেখানে স্থির হয়ে বসে থাকতে পারলো না। গ্লাসটা টেবিলের উপরে রেখে মুখ শক্ত করে চেপে ধরে সেখান থেকে দৌড়ে চলে গেল। তে তো এক দৌড়ে ডিরেক্টলি বাড়ি থেকেই বের হয়ে গেছে। তেকে এভাবে দৌড়ে চলে যেতে দেখে লিসা, জিমিন আর বোগাম সহ ওদের কাজিনরাও তো একদম বসা থেকে উঠে দাঁড়িয়েছে। ওরা ভাবছে তের হঠাৎ আবার কি হলো। জাঙ্কুক তে চলে যাওয়ার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। বোগাম বেশ ভালো করে বুঝতে পেরেছে যে তের এমন কোনো কিছু হয়নি। যদি তের সিরিয়াস কোনো কিছু হতো তাহলে জাঙ্কুক এখানে বসে মিটি মিটি করে হাসতো না। এটা তো জাঙ্কুকেরই সব প্ল্যান, কারণ জাঙ্কুক এমন কোনো কিছু করবে না যেটাতে তের ক্ষতি হয়। জাঙ্কুক তো সামান্য পানির মধ্যে একটু লবণ গুলিয়ে নিয়ে এসেছিল। বোগাম তো সবাইকে স্বাভাবিকভাবে বসিয়ে দিল এবং বুঝিয়ে দিল তের তেমন কিছু হয়নি। জাঙ্কুক ভাইয়া, আমাদের তো এখানে সব কাজ শেষ, তাই না? আমরা এখন আসি, আমাদের ওই বাড়িতে আবার অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ লিসা আপু, চলো আমরা চলে যাই, সুজি আপু তো আমাদের জন্য ওয়েট করছে। বোগাম ভাইয়া চলো আমরা চলে যাই। বলে লিসা জিমিন উঠে সামনের দিকে এগোতে নেবে, তখনই ইউনো এসে হট করে লিসার সামনে দাঁড়িয়েছে এবং একটা শয়তানকে হাসি দিয়ে বলতে লাগলো,
আহা বড় বিয়াইন, এত দূর থেকে এসেছেন, কি রোদের মধ্যে এসেছেন বলুন তো? এভাবে কি চলে গেলে হয়? ওই বিয়ানকে শুধু পানি খাওয়ানো হয়েছে, আমি না হয় আপনাকে ভালোবেসে একটু জুস খাওয়ালাম বলে একটা গ্লাস লিসার সামনে ধরেছে। লিসা বেশ বুঝতে পারছিল এখানে উল্টাপাল্টা কিছু আছে। নেন বিয়াইন, খান, ক্লান্ত শরীরে জুস খেলে একটু ভালো লাগবে। কালকেই তো দেখলাম ইউনু ভাইয়ার মনটা কত খারাপ ছিল, আমার সাথে কথা বলার সময় মনে হচ্ছিল কান্নাই করে দেবে, আর এখন আমার সাথে আবার ফাজলামি করা শুরু করে দিয়েছে। না বিয়াই, খাবো না, আপনার জুস আপনিই খান। খা বলছি। কথাটা বলে ইউনো লিসার ঘাড় চেপে ধরে জুসের গ্লাসটা লিসার সামনে নিল এবং গ্লাসটা লিসার মুখে ধরে ওকে খাইয়ে দিতে লাগলো। এমন ভাবে মাথাটা গ্লাসের সাথে চেপে ধরেছে লিসা তো ঘাড়টাও ঘোরাতে পারছে না। ছোটাছুটি করেও লাভ হলো না। লিসাকে নাক বন্ধ করে পুরো গ্লাসের জুসটা ঢক ঢক করে খেয়ে ফেলতে হলো বাধ্য হয়ে। ও যদি ঢক ঢক করে না গেলে তাহলে ওর পুরো ড্রেসে পরে ড্রেসটাই নষ্ট হয়ে যাবে। ও জুসটা ঢক ঢক করে গিলে খাচ্ছে এবং মনে হচ্ছে ওর পেটে থেকে নাড়ি ফুড়ি এক্ষুনি বের হয়ে আসবে। এটা তো কোনো জুসই ছিল না। লিসা তো ভেবেছিল হয় লবণ না হয় একটু গুঁড়ো মরিচ মেশাবে, কিন্তু ব্যাপারটা একদমই উল্টো হয়েছে। এটা হচ্ছে গুঁড়ো হলুদ আর কাঁচা ডিমের জুস। লিসা তো খাওয়ার পর ইউনোকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। ইউনো তার না সামলাতে পেরে ও তো ধাপ করে সোফাতে বসে পড়েছে। লিসা তো এক দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। তেজ এদিকে গেছে, ও সেদিকে চলে গেছে। এখন জিমিন ভাবছে ওর না জানি কি হবে। সামান্য একটু তেতো মিষ্টি খেয়েছে, আর কিছু খেয়ে সারেনি। আরে ইউনো, জাঙ্কুক ব্রো, কি করছো বলো তো? ছোট বিয়ানকে সবচেয়ে বেশি করে খাওয়াও, এই কুচকিটা তো সবচেয়ে বেশি মিটমিটানো শয়তান। সুগার কথাটা শুনতেই জিমিন তো সুগার দিকে একদম ভুরু কুচকে তাকিয়েছে। সুগার হাতেই একটা গ্লাস ছিল, ও জিমিনের সামনে ধরে বলল, নেন বিয়াইন, আপনি একটু আপেলের জুস খান, নাকি একটু আদর করে খাইয়ে দেবো? আমি কিছুই খাবো না, সরো বলছি। বলে জিমিন সুগাকে ধাক্কা দিয়ে উঠে দৌড় মারলো। সুগা বেশ অবাক হয়েছে, কারণ জিমিন ওকে অনেকদিন পরে তুমি বলে সম্বোধন করেছে। তবে জিমিন দৌড়ে বেশি দূর যেতে পারেনি, তার আগেই পিছলিয়ে ধপাস করে পড়ে গেছে। সুগার তো একদম টেকনিক্যাল বুদ্ধি, ঝাল পানি খাওয়াতে না পারলেও জিমিনকে ঠিক তেলের মধ্যে চুবানি খাওয়ালো। সুগা তো আগে থেকে জিমিনের জন্য ফ্লোরে তেল ফালিয়ে রেখেছিল। ও মা গো, আমার কোমর ভেঙে গেল, সবগুলো অসভ্য, একটা মানুষ না। এইসব দেখে জিহব তো শুধু হো হো করে হাসছে। বুগাম তো দ্রুত গিয়ে জিমিনকে টেনে তুলেছে। তোরা কোনের পক্ষের সাথে এমন করতে পারিস? এটা কোন ধরনের ব্যবহার? বুগামের এমন কথা শুনে জাঙ্কুক সুগা হেসে সোফাতে গড়াগড়ি খাচ্ছে। জিহব দরজা থেকে হাসতে হাসতে জাঙ্কুকের কাছে হেঁটে যাচ্ছিল। এমন সময় হঠাৎই অসাবধানতার কারণে জিহব তেলে পিছিল খেয়ে পড়ে যায়। ব্যাপারটাতে সবাই যেন একদম হাঁ হয়ে গেছে। বেশ হয়েছে, এমনই লাগে, অন্যায় করা আর অন্যায়কে প্রশ্রয় দেওয়া একই কথা। দেখলে তো ভাইয়া কেমন হলো? উফ রে ভাই, আমার পুরো কোমর ভেঙে গেল। দেখলি, এটাই কর্মের ফল। পরের জন্য কুয়া খুললে সেই কুয়াতে নিজেকেই পড়তে হয়। জিহব ভাইয়ের কি কোমর ভেঙে গেল নাকি? এবার আমাদের ভাবির কি হবে? ভাইয়া, তুমি কি বিয়ে করতে যেতে পারবে? আরে শোনো, বাদ দে, ভাইয়া যেতে না পারলো, আমি তো আছি। শালা, তোকে তো আমি পানিতে চুবিয়ে মারবো। জাঙ্কুক হাসতে হাসতে উঠে গিয়ে জিহবকে টেনে তুলতে তুলতে বলল, হ্যাঁ হ্যাঁ, যেতে পারবে, আমার ভাই স্ট্রং আছে, এত সহজে মরবে না। তুই আমাকে মরার কামনা করছিস? দেখ কিভাবে পড়ে গেলাম। তুই তো বললি যে অন্যের জন্য কুয়ো খুললে নিজেকেই পড়তে হয়, ব্যাপারটা তো সেটাই হলো। তাহলে তো শালা আগে তোর পড়া উচিত ছিল। আমার মতো অবলা ছেলেটা শুধু শুধু পড়ে গেল। সবকিছুর মাস্টার মাইন্ড তো তুই। এগুলো তো সব তোরই প্ল্যান ছিল, আমি তো শুধু সাপোর্ট করেছি। ইস, কোমরটা মনে হচ্ছে ভেঙেই গেল। কি করব বল, ম্যাডামদের কোণে পক্ষ হয়ে বিয়েতে অ্যাটেন্ড করার খুব শখ ছিল, তাই হালকার উপরে করে একটা কড়া ডোজ দিয়ে দিলাম। আচ্ছা, এই প্রতিশোধ যদি তোমাদের থেকে না নিয়েছি, আমার নাম আমি পাল্টিয়ে রাখবো। বলে তো জিমিন রেগে মেগে সেখান থেকে চলে যেতে নিল। আরে আসতে যা, তেলে পিচ্ছিল খেয়ে তো আবার পড়বি। তাতে আপনার কি মিস্টার সুগা, জঙ্গলি একটা। বলেই সেখান থেকে জিমিন চলে গেল। দেখতে দেখতে বেশ কিছুটা সময় কেটে গেছে। এদিকে তেরা সবাই নাজেহাল অবস্থায় বুগামদের বাড়িতে ফিরে এসেছে। তে তো শুধু লবণ খেয়েছিল, তাই ওর তেমন কিছু হয়নি, ও তো সামান্য একটু বমি করেছিল। এদিকে লিসার বমি করতে করতে একদম কাহিল অবস্থা। এদিকে জিমিনের কোমরের তো জানাই তাই অবস্থা, ও তো সোজা হয়ে দাঁড়াতে পারছে না। ওরা কোনো রকম নিজেদের সামলিয়ে নিল। সবাই মিলে প্ল্যান করলো বর পক্ষদের উপর কিভাবে এই প্রতিশোধ নেওয়া যায়, এবং বুগামও সবার প্ল্যানে সামিল হলো। সন্ধ্যার পর পর বর পক্ষের সবাই একে একে সুজিদের বাড়িতে আসতে লাগলো। প্রায় 4-5টা গাড়ি এসে থেমেছে সুজিতের বাড়ির সামনে। একদম শেষের গাড়ি থেকে জাঙ্কুক, সুগা, জিহব আর ইউনো বের হলো। সুজিতের বাড়িতে বিয়ের গেটটা দারুণ করে সাজানো হয়েছে। জাঙ্কুকরা সবাই এসে গেটের সামনে দিয়ে ঢুকতে লাগলো। তখনই বুগাম ওদের সামনে এগিয়ে গেছে। জিহব, তোর সাথে একটা জরুরি কথা আছে, আমার সাথে একটু অন্য সাইডে চল তো। কেন, কি হয়েছে? কোনো সিরিয়াস কিছু? না ভাই, আসলে আচ্ছা আপনিও আমার সাথে চলুন। বুগামকে এতটা সিরিয়াস মুখে কথা বলতে দেখে জিহব আর কথা বাড়ালো না, চুপচাপ বুগামের
বোগামের সাথে অন্য সাইডে চলে গেল এবং বোগাম সঙ্গে করে সংকাংকেও নিয়ে গেল। এদিকে জাঙ্কুক, সুগা আর ইউনো বেশ চিন্তায় পড়ে গেল। হঠাৎ এমন কি হলো যে বোগাম জিহুপকে এইভাবে ডাকলো? ওরা ভিতরে চলে যেতেই জাঙ্কুক, সুগা আর ইউনোর মাথার উপর থেকে কি যেন একটা পড়লো। ওরা তো বুঝতেই পারলো না যে ওদের মাথায় হঠাৎ করে এমন কি পড়লো। ওদের পুরো শরীর একদম ভিজে গেছে, হলুদ রঙের পাঞ্জাবি গুলো ভিজে একদম একাকার। ওরা ভালোভাবে দেখে বুঝতে পারলো ওদের মাথার উপর তো লাল রং মিশ্রিত পানি পড়েছে। ওরা চিল্লিয়ে কিছু বলতে যাবে তার আগে ওদের মাথার উপর থেকে আবারও তরল জাতীয় কিছু একটা পড়লো এবং এটা পড়ার সঙ্গে সঙ্গে ওদের মনে হচ্ছে ওরা এখন বমি করে দেবে। ভাই, এটা গোবরের পানি নাকি? জানি না, এত বিশ্রী গন্ধ কেন? এসব কি হচ্ছে কি? জাঙ্কুক তো রেগে জোরে একটা চিল্লানি মারলো। ওরা আবারও কিছু বলতেই যাবে ওদের মাথার উপর আবারও সেই একই পানি পড়েছে, যেটাতে খুবই বিশ্রী গন্ধ বের হয়েছে। ওইখানে উপস্থিত থাকা সকল মানুষ তো জাঙ্কুকদের তাকিয়ে তাকিয়ে দেখছে। চারপাশে একদম বিশ্রী গন্ধে ভরে গেছে। এতটা বাজে গন্ধ বের হয়েছিল, সবাই তো নাকে হাত দিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। এমনটা মনে হচ্ছিল যেন জাঙ্কুক, সুগা আর ইউনোর গায়ে থেকে গন্ধ বের হচ্ছে, যার কারণে ওরা এভাবে নাক চেপে ধরে আছে। ওরা তিনজন তো রাগে মুখ তাকিয়ে দাঁড়িয়ে আছে। প্রথমে তো ওদের মাথার উপর লাল রঙের পানি পড়েছিল, কিন্তু পরের দুইবার তো গন্ধযুক্ত লিকুইড অ্যাশ পড়েছিল। এটা একটা রাসায়নিক পদার্থ, পানির সাথে মিশলে অনেক বেশি গন্ধ ছড়ায়, যেগুলো সবকিছু বোগাম টেদের এনে দিয়েছিল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি ভাই, এই ঝড়টা আমার উপর দিয়ে যায়নি। এগুলো কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না, সবই মাথার উপর দিয়ে গেল। আহারে আমার বোনের হবু জামাই, এত সুন্দর করে বর্ষে যে এসেছো, তোমার মাথার উপরে এত নোংরা নোংরা পানি কিভাবে ফেলি? তোমার মাথার উপর ফেলতে দেয়নি তাই পড়েনি। তার মানে এগুলো সব তোদের প্ল্যান? তোমরা আমাদের কোনে পক্ষকে এত সুন্দর আপ্যায়ন করেছো, তো আমরা আবার একটু বড় পক্ষকে আপ্যায়ন না করে থাকতে পারি? কথায় আছে না, যেমন কুকুর তেমন মুকুর। আজ বোনের জামাই বলে কিছু বললাম না, আমার বোনটা বিধবা হয়ে যাবে বলে। তোমার সাহস কি করে হয় আমার ভাইদের আর আমাদের কুকুরের সাথে তুলনা করার? আহা, রেগে যাচ্ছ কেন শালা বাবু? আমি তো জাস্ট মজা করছি। বড় মানুষ কখনো এতটা রেগে যায়? পরে তো ব্রেন অ্যাটাক করবে। আমি তো জাস্ট কথার কথা বললাম। চারদিকে পিন পতন নীরবতা। জাঙ্কুক, সুগা, ইউনো তো মুখ লাল করে রাগে দাঁড়িয়ে আছে। হঠাৎই কেউ স্টেজে উঠে মাইকের সামনে দাঁড়িয়ে জোরে একটা সিটি মারলো। সিটির শব্দ শুনে সবাই স্টেজের দিকে তাকিয়েছে। জিমিন মাইকের সামনে দাঁড়িয়ে আছে। সবাইকে নিজের দিকে তাকানো দেখে জিমিন একটু গলা ছেড়ে বলল, অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, আমরা যখন দুপুরে বড়দের বাড়িতে তত্ত্ব নিয়ে গিয়েছিলাম, তখন ওনারা আমাদের অনেক সুন্দরভাবে খাতির যত্ন করেছিলেন। তাই আমরাও ওনাদের একটু গ্র্যান্ড ভাবে ওয়েলকাম করলাম। ভালো করে ওয়েলকাম না করলে মেয়ের বাড়ির লোকজনদের তো বদনাম হতো, তাই না? যাই হোক, আপনারা কেউ চাপ নেবেন না, নিজেদের মতো করে সবাই অনুষ্ঠান এনজয় করুন। এটা তো বরপক্ষের জন্য একটা সারপ্রাইজ ছিল। এদিকে জিমিন কথাগুলো বলে একটু হাসতে লাগলো। নিচে থেকে ন্যান্সি, তে আর হানি তো বাহবা দিচ্ছিল, যেগুলো দেখে জাঙ্কুককে গা পিটতে যেন আরো বেশি চলে যাচ্ছিল। জিমিন স্টেজ থেকে নামতেই নেবে, এমন সময় হঠাৎই ওর পায়ের হিলের সাথে আর স্টেজের কার্পের সাথে লেগে পড়ে যেতে নিল। তখন হঠাৎই বোগামের একটা কাজিন এসে জিমিনকে ধরে নিল আর জিমিনকে পড়ে যাওয়া থেকে আটকিয়ে দিল। হঠাৎ এভাবে হোঁচট খাওয়াতে জিমিন তো ভয়ে একদম ছেলেটার গলা জড়িয়ে ধরেছে। ছেলেটার নাম ছিল ব্রাইট। ব্রাইট জিমিনকে একদম দু হাতে জড়িয়ে ধরে আছে। হঠাৎই ব্রাইট একটা মুচকি হাসি দিয়ে জিমিনকে একদম কোলে তুলে নিয়েছে এবং স্টেজ থেকে নামিয়ে এনে জিমিনকে নিচে দাঁড় করিয়ে দিল। টেলিসা ন্যান্সি দৌড়ে জিমিনের কাছে গিয়ে হন্তদন্ত হয়ে বলল, কিরে জিমিন, ঠিক আছিস? সাবধানে হাঁটবি তো, আরেকটু হলে তো পড়ে যেতে। আমি ওনাকে পড়তে দিতাম না, ঠিক কোনো না কোনো ভাবে ছুটে এসে ওনাকে বাঁচিয়ে নিতাম। মানে কি বলছেন? আরে মিস জিমিন, আপনি স্টেজে এত সুন্দরভাবে কথা বলতে পারেন, আর একটু দেখে হাঁটবেন না? আর একটু হলে তো পড়ে যেতেন। হঠাৎ করে ছেলেটা জিমিনের গাড়ি একটু টেনে দিয়েছে এবং জিমিনের দিকে মুচকি হেসে আবারও বলল, পরের বার থেকে একটু দেখে শুনে চলাফেরা করবেন। সবসময় তো আর আমি থাকবো না আপনাকে বাঁচানোর জন্য, আর আমি যদি থাকি আপনাকে ঠিক বাঁচিয়ে নেব। কথাটা বলে ছেলেটা একটা ঢ্যাবলা মার্কা হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। জিমিন তো ড্যাব ড্যাব করে ছেলেটার দিকে তাকিয়ে আছে, মানে কি হলো? এদিকে স্টেজে জিমিন থাকাতে তো সবাই জিমিনের দিকেই তাকিয়েছিল। ব্রাইট জিমিনকে এভাবে ধরাতে তো সুগার তখনই মেজাজটা পুরো গরম হয়ে গেছে। ওর তো ইচ্ছা করছিল জিমিনের শরীর থেকে গায়ের মাংস আলাদা করে ফেলতে। সুজির কিছু কাজিন এসে দ্রুত করে জাঙ্কুক, সুগা আর ইউনোকে ভেতরে নিয়ে গেছে। ওদের গা দিয়ে যা গন্ধ বের হয়েছে এখনই শাওয়ার নিতে হবে। এদিকে বাহিরে হলুদের অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে।
হয়েছে। জিহুব সুজিকে একসঙ্গে বসানো হয়েছে। সবাই মিলে জিহুব সুজিকে একসঙ্গে হলুদ দিচ্ছিল। জিমিন, ন্যান্সি, লিসা ওরাও তো জিহুব আর সুজিকে হলুদ দিয়েছে। ওরা তো বেশ কিছুক্ষণ মজা করলো। এখান দিয়ে অনেক নাচ গানও হচ্ছে। গানের জন্য ভেতর দিয়ে কোনো কিছু শোনাই যাচ্ছিল না। অন্যদিকে জাঙ্কুকরা ভেতরে গিয়ে তো শাওয়ার নিতে শুরু করে দিয়েছে। বুকাম কাজে অনেক বিজি ছিল। সবাই যেন শুধু ওকেই ডাকছে, একমাত্র বোনের বিয়ে বলে কথা। বুকাম কাজের বিজিতে জিমিনের হাতে 3টা টাওয়াল আর 3টা পাঞ্জাবি ধরিয়ে দিল। বলল যে এটা জাঙ্কুক, সুগা আর ইউনো রুমে দিয়ে আসতে এবং ওদেরকে বলে আসতে। জিমিনও রীতিমতো সব জিনিস নিয়ে রুমের দিকে হাঁটা দিল। জাঙ্কুক আর ইউনো রুমে ওদের সব জিনিসপত্র রেখে এসেছে এবং ওয়াশরুমের দরজায় নক করে বলে এসেছে যে ওদের রেডি হওয়ার সবকিছু দিয়ে যাচ্ছে। ওরা 3জন 3 রুমের 3 ওয়াশরুমে ঢুকেছিল। জাঙ্কুক গিয়েছিল বুকামের রুমের ওয়াশরুমে, আর সুগা আর ইউনো অন্য 2টা রুমের ওয়াশরুমে গিয়েছিল। প্রায় 5 মিনিট যাবত জিমিন একটা রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ও বেশ ভালো করে বুঝতে পারছে দরজাটা লক করা নেই, কিন্তু ঠেলে ভেতরে যেতে ইচ্ছা হচ্ছে না, কারণ এই রুমে সুগা ছিল। জিমিন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর মনে সাহস জুগিয়ে বুক ফুলিয়ে দরজাটা নক করে একটু ভেতরে ঢুকলো। জিমিন তো ভেবেছিল জাঙ্কুক আর ইউনোর মতো সুগা এখনো ওয়াশরুমের ভেতরেই আছে, ও এখনো বের হয়নি। কিন্তু ওর ভাবনায় কেউ এক বালতি পানি ঢেলে দিয়ে দরজাটা ঠাস করে লক করে দিল। আচমকা শব্দ শোনাতে জিমিন সঙ্গে সঙ্গে ঘুরে পেছনের দিকে তাকিয়েছে এবং পেছনের দিকে তাকিয়েই ওর চোখ দুটো যেন একদম রসগোল্লার মতো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে যেন ওর হার্টবিট মিস করে ফেললো, কারণ ওর সামনে সুগা দাঁড়িয়ে আছে। সুগা পরনে শুধুমাত্র একটা হোয়াইট রঙের টাওয়েল। সুগা জিমিনের দিকে আর চোখে তাকিয়েছিল। সুগাকে এভাবে দেখে জিমিন যেন আবার কয়েক দফা ক্রাশ খেয়ে ফেললো। পরক্ষণে জিমিনের হুঁশ ফিরে এসেছে। কড়া ভাষায় নিজেকেই কয়েকটা গালি দিল এবং জিমিন অন্যদিকে ঘুরে চোখ খিচে বন্ধ করে ফেললো। সুগা ভাইয়া, বিশ্বাস করুন আমি ইচ্ছা করে এখানে আসিনি। বুকাম ভাইয়া আপনাদের সবাইকে রেডি হওয়ার জন্য এসব পাঞ্জাবি দিয়ে পাঠিয়েছে। আমি ভেবেছিলাম আপনি ওয়াশরুমে আছেন, তাই পারমিশন না নিয়ে ফুলে রুমে ঢুকে পড়েছি। কিন্তু আমি বাইরে দাঁড়িয়ে দরজা নক করেছিলাম, বিশ্বাস করুন, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ পাইনি, তাই আর কি এসে পড়েছি। আই এম ভেরি সরি, আর কখনো এমনটা হবে না। জিমিনকে এভাবে গড়গড় করে কথা বলতে দেখে সুগা একটা মুচকি হাসি দিল। পরক্ষণেই সুগার কিছু একটা মনে পড়ে গেল এবং ওর চোখ মুখ শক্ত হয়ে গেল। ও তো এক পা করে জিমিনের দিকে এগিয়ে যাচ্ছিল। জিমিন তো অন্য দিক হয়ে দাঁড়িয়েছিল। তখন ওইখানে ওইটা কি হচ্ছিল? কোনটা? এদিকে তাকা, যেটা প্রশ্ন করছি উত্তর দে, বলে সুগা জিমিনকে এক ঝটকা দিয়ে নিজের দিকে ঘোরালো। সুগাকে এভাবে প্রশ্ন করতে দেখে জিমিন তো চোখ খুলে ফেলেছে। সুগা জিমিনকে নিজের দিকে ঘুরিয়ে 2 পা এগিয়ে গেল এবং এটা দেখে জিমিন 2 পা পিছিয়ে যেতে নিলেই হঠাৎই সুগা জিমিনের কোমর ধরে একটা হ্যাচকা টান দিয়েছে এবং সুগা জিমিনকে নিজের সাথে একদম মিশিয়ে নিয়ে বলল, ছেলেটার সাথে তখন কি কথা বলছিলি? কোন ছেলেটার সাথে? আরে বাহ, এর মধ্যেই ভুলে গেলি। অন্য সবকিছু তো তোর বেশ ভালো মনে থাকে, কিন্তু একটা ছেলে এসে তোকে কোলে নিল, তোর সাথে এত এত কথা বললো, তুই তার গলাও জড়িয়ে ধরলি, সে তোর গালটা কত সুন্দর ভাবে টেনে দিল, আর সবকিছু এর মধ্যে ভুলে গেলি? এত সহজেই কিভাবে সবকিছু মাথা থেকে বের হয়ে গেল? জিমি এবার খুব ভালো করে বুঝতে পারলো সুগা আসলে কিসের কথা বলছে। আরে ওইটা তো ব্রাইট ভাইয়া, সুজি আপুর কাজিন, এতদিন ইতালিতে ছিল, বিয়েটা অ্যাটেন্ড করতে বাংলাদেশে এসেছে। কথাটা শুনেই সুগা ঝটকা দিয়ে জিমিনকে ছেড়ে দিয়েছে। সুগার চোখ মুখ লাল হয়ে আছে। ওই ছেলেটার বিষয়ে এত খোঁজ নিতে তোকে কে বলেছে? এখানে এসেছিস কি ছেলেদের খোঁজ নেওয়ার জন্য? আর তোর সাহস হলো কিভাবে ওই ছেলেটার কোলে উঠে ওর গলা জড়িয়ে ধরার? আমি কেন ওনার ব্যাপারে খোঁজ নিতে যাব? বাড়ির লোকরা সবাই বলাবলি করছিল, তখনই শুনেছি। আর আমি কি ইচ্ছা করে ওনার কোলে উঠেছি নাকি? আমি পড়ে যাচ্ছিলাম, সে কি আমাকে ধরলো? আমি কি জানতাম নাকি উনি আমাকে কোলে নেবে? জিমিনের কথা শুনতেই সুগার সঙ্গে সঙ্গে জিমিনের হাতে থাকা সবকিছু নিয়ে নিয়েছে এবং দরজার দিকে এগিয়ে গিয়ে একটা চাবি দিয়ে দরজাটা লক করে দিল। জিমিন তো শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে সুগা অ্যাকচুয়ালি করছেটা কি, এবং সুগা আবারও জিমিনের সামনে এসে এক ধাক্কা দিয়ে জিমিনকে বেডের উপরে ফেলে দিল। আপনি আমাকে এইভাবে ফেলে দিলেন কেন? আমি হাতে ব্যথা পেলাম তো। আমি চেঞ্জ করে যতক্ষণ না পর্যন্ত বের হচ্ছি ততক্ষণ পর্যন্ত মুখ থেকে একটা টু শব্দ বের করবি না, চুপচাপ এখানেই বসে থাক। কথাটা বলে সুগা ওয়াশরুমে চলে গেল। সুগা ওয়াশরুমে যেতেই জিমি তো দৌড়ে গিয়ে দরজার লক খোলার চেষ্টা করলো। জাঙ্কুক ভাইয়া, আপু তোমরা কোথায়? ইউনো ভাইয়া, এলিসা আপু, ওহ আপু, তোমরা কি কেউ শুনতে পারছো না আমার কথা? জিমিন তো জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে সবাইকে ডাকতে লাগলো, কিন্তু জিমিনের চিল্লানি কারোর কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। একই তো বিয়ে বাড়ি, তার উপর আবার স্টেজের ওইখানে অনেক জোরে জোরে গান বাজছিল। সবার মনোযোগ তো অনুষ্ঠানের দিকে ছিল। এদিকে অনুষ্ঠানে সবাইকে তো ক্যামেরাম্যান ছবি তুলে দিচ্ছিল। হঠাৎই তের মনে পড়লো যতই ক্যামেরাম্যান ছবি তুলুক না কেন, ওর মোবাইলেও কিছু পিকচার থাকা উচিত। তে সুজির সঙ্গে ছবি উঠবে। তখনই বুঝলো ওর ফোনটা ওর হাতেই নেই। ক্যামেরাম্যান সবার ছবি তুলে দিচ্ছে বলে তে তো কখন থেকে ওর ফোনটাই হাতে নেয়নি। পরক্ষণে মনে পড়লো ওর ফোনটা তো বুগামের রুমে আছে। ও জিহুব আর সুজিকে বলে ভেতরের দিকে
গেল ফোনটা আনতে। বোগামের রুমের দরজা ঠেলে তে রুমে ঢুকতে না ঢুকতেই তে একদম চমকে উঠেছে, কারণ সামনে জাঙ্কুক খালি গায়ে হয়ে দাঁড়িয়ে আছে। ও তো শুধু প্যান্ট পরেছিল, এখনো পাঞ্জাবিটা পরে সারেনি। জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে তেকে দেখতেই সম্পূর্ণভাবে জাঙ্কুক তের দিকে তাকিয়েছে। সরি, বুঝতে পারিনি যে আপনি এখানে আছেন। সরি? বাট সরি কেন বলছো? না মানে আপনি রেডি হচ্ছেন, আমার নক করে আসা উচিত ছিল। আমি তো জানতাম না যে আপনি বোগাম ভাইয়ের রুমে আছেন। আচ্ছা, খুব পালিয়ে পালিয়ে বেরানো না আমার থেকে। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। হঠাৎই জাঙ্কুক গিয়ে তেকে দেওয়ালের সাথে চেপে ধরেছে এবং দরজাটা ঠাস করে বন্ধ করে দিয়েছে। এত জোরে দরজা লাগানোর শব্দতে তে একটু কেঁপে উঠেছে। আরে দরজাটা লক করলেন কেন? তোমাকে একটু মজা দেখাবো তাই দরজাটা লক করেছি। কি বলছেন কি? সরুন, আমার জন্য সবাই ওয়েট করছে। আমি তো শুধু আমার ফোনটা নিতে এসেছি। খুব মজা লাগলো না? সবার সামনে আমাকে অপমান করে খুব মজা লাগলো। অপমান কেন বলছেন? আর নিজে যে আমাকে লবণ পানি খাওয়ালেন সেটাতে কিছু না, তাই না? রিভেঞ্জ নিলে? না না, কোনো সমস্যা নেই। জানো, ইউনো বলেছিল সবাইকে না কাঁচা ডিমের জুস খাওয়াতে। আমি ভাবলাম না, আমার বউটা একটু বেশি কষ্ট পাবে, তাই তোমাকে খাওয়াইনি। সামান্য একটু লবণের পানি তোমাকে দিয়েছি। এখানেও ঠিক একই ব্যাপার ঘটেছে, বুঝলেন? বোগাম ভাইয়ের কিছু কাজিনরা বলেছিল আপনাদের মাথার উপর গোবরের পানি ফেলতে। তারা সবকিছু অটোমেটিকলি তৈরি করে ফেলেছিল। আরো জানেন, মাছ কাটার যত নোংরা পানি আছে, শাকসবজি ধোয়ার যত নোংরা পানি আছে, সব জড়ো করেছিল। আমরাই গিয়ে বলেছিলাম যে এসব কাজ না করতে, তাই তো একটু রঙের পানি ফেলেছিলাম। আর যে পানিটাতে একটু গন্ধ বের হয়েছিল সেটাতে তো একটু লিকুইড আসছিল। কত সব ময়লা থেকে বাঁচালাম, আর আপনি আমাকে এভাবে কথা বলছেন। ওরে আমার পাকনা বুড়িটা, এখন কি হবে? সেম সেম ড্রেস পরে এসেছিলাম, এখন তো আমার অন্যটা পরতে হবে। তো কি হয়েছে, কালকে না হয় আবার সেম সেম পরবো। জাঙ্কুক হঠাৎই নিজের মুখটা সামনে নিয়ে তে ঠোঁটে আলতো করে একটা কিস করলো। জাঙ্কুক এমনটা করবে তে তো মোটেও ভাবেনি। তে তো চোখ বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। কি হলো পাখি, এভাবে তাকিয়ে আছো কেন? আপনি আমাকে একটা চুমু দিলাম, অন্য কিছু তো করতে পারছি না, তাই আজকে এতটুকু থাক। জাঙ্কুকের কথা শুনতেই তের গাল লাল হয়ে গেছে। এখন তো তের জাঙ্কুকে দেখে ভীষণ পরিমাণে লজ্জা লাগছে। আমি বাইরে যাব, প্লিজ আমাকে যেতে দিন, সবাই ওয়েট করছে। যেতেই হবে, না গেলে হয় না? হ্যাঁ, যেতেই তো হবে, না গেলে কিভাবে হবে? সবাই আমার জন্য ওয়েট করছে। আচ্ছা যাও, আমি 2 মিনিটে রেডি হয়ে আসছি। তে তো টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে দরজার লক খুলে দ্রুত সেখান থেকে চলে গেল। জাঙ্কুক তে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তেকে লজ্জা দিতে জাঙ্কুকের বেশ মজা লাগে। এদিকে জিমিন বারবার চিল্লিয়ে চিল্লিয়ে সবাইকে ডাকছে, কিন্তু কারোর কোনো সারা শব্দ নেই। এদিকে ব্রাইট কিছুক্ষণ আগে জিমিনকে বাড়ির ভেতরে ঢুকতে রেখেছিল। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, কিন্তু জিমিন এখনো অনুষ্ঠানের সামনে গিয়ে পৌঁছায়নি। তাই ব্রাইট জিমিনকে খুঁজতে খুঁজতে ভেতরে চলে এসেছে। ব্রাইটের জিমিনকে বেশ ভালো লেগেছে। ব্রাইট প্রথম দিন থেকে জিমিনকে নজরে নজরে রেখেছিল। ব্রাইট ভাবছে মেয়েটা বেশ মিশুক স্বভাবের, আর দেখতে তো মাশাআল্লাহ। ব্রাইট ভাবছিল সুজির বিয়ে মিটে গেলে জিমিনের কথা ওর বাড়ির লোকজনকে জানাবে এবং ব্রাইট জিমিনের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে। ব্রাইট জিমিনকে খুঁজতে খুঁজতে করিডোর দিয়ে যাচ্ছিল, তখন একটা মেয়ের চিৎকার ব্রাইটের কানে আসে। চিৎকারটা শুনে শব্দটা অনুসরণ করে ব্রাইট সেদিকেই গেল এবং ব্রাইট জিমিন থাকা সেই রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। জাঙ্কুক ভাইয়া, তে আপু, তোমরা কোথায়? আমাকে বাঁচাও, এই জঙ্গলি বিলাইটা আমাকে মেরে ফেলবে। প্লিজ কেউ দরজাটা খোলো। কে কে আছে ভিতরে? একটা অপরিচিত ছেলের কণ্ঠ শুনতেই জিমিন কাঁদো কাঁদো ভাবে বলল, আমি জিমিন, বরের বোন হই। বাইরে গিয়ে প্লিজ তে অথবা জাঙ্কুক নামের কাউকে পেলে একটু ডেকে নিয়ে আসুন, আমি এখানে আটকে গেছি। আরে আরে জিমিন, তুমি এখানে আটকে গেলে কিভাবে? ভয় পেও না, শান্ত হও, আমি দেখছি কিছু করা যায় নাকি। আমি ব্রাইট, তুমি কি আমাকে চিনতে পারোনি? চিনতে পেরেছি। আপনি একটু প্লিজ বাইরে গিয়ে জাঙ্কুক ভাই অথবা তে আপুকে ডেকে নিয়ে আসুন। ওদের ডাকতে হবে কেন? আমি দেখছি কিছু করা যায় নাকি। আরে ধুর মশাই, আপনি কিছু করতে পারবেন না, এই জঙ্গলি বিলে কারো কথা শোনে না। আপনি প্লিজ জাঙ্কুক ভাই বা তে আপুকে একটু ডেকে নিয়ে আসুন। কথাটা বলে জিমিন হঠাৎই পাশে তাকিয়ে দেখলো সুগা ওয়াশরুম থেকে বের হয়ে এসেছে এবং সুগার রাগী দৃষ্টিতে জিমিনের দিকে তাকিয়ে আছে। জিমিন সুগাকে দেখে একটা ঢোক দিল। ও জানে না ওর কানে নিচে কি এখন একটা পড়বে নাকি। জিমিন কথাটা ভাবতে ভাবতে সুগা সত্যি সত্যি এসে জিমিনকে একটা থাপ্পড় লাগিয়ে দিল। তবে চড়টা বেশি চলে না, আস্তে করে দিয়েছে, কারণ সুগা এক ভুল আবার করতে চায় না। তবে আস্তে করে দিল। জিমিন তো ভ্যা ভ্যা করে কান্না করে দিয়েছে। আপনি এমন কেন করছেন? আমি অনুষ্ঠানে যাব, আমাকে ছেড়ে দিন। অনুষ্ঠানে যাবি? তোকে অনুষ্ঠানে যাওয়াচ্ছি, দাঁড়া। আমি কি করেছি আমার? সুগা জিমিনের হাতটা টেনে ধরে নিয়ে এসে বেডে বসিয়ে দিয়েছে। চুপচাপ এখানে বসে বসে কান্না করবি, এখান থেকে উঠলে মেরে একদম ঠ্যাং ভেঙে দিব। কথাটা বলেই সুগা গিয়ে দরজাটা খুলে ফেলেছে এবং দরজাটা খুলে সুগা ব্রাইট নামের ছেলেটাকে দেখতে পেয়েছে এবং এটা দেখে সুগার মাথা যেন একদম রক্ত উঠে গেছে। তবে সুগা নিজের রাগটা যতদূর সম্ভব কন্ট্রোল করলো এবং শান্ত সুরে ব্রাইটকে বলল, কি ব্যাপার ভাই, আপনি এখানে কি করছেন? ব্রাইট সুগার কথা পাতা না দিয়ে দরজার বাইরে থেকে উকি দিল এবং ও জিমিনকে দেখতে পেল। ওর কি হয়েছে? ও ভাবে কান্না করছে কেন? আর এতক্ষণ বা ওভাবে চিল্লাচিল্লি করছিল কেন? ব্রাইটকে জিমিনের জন্য এইভাবে চিন্তা করতে দেখে
সুগার যেন আরো রাগে মাথা ফেটে যাচ্ছে। আসলে ওর শরীরটা খুব খারাপ, তাই ওকে বাইরে যেতে দেয়নি, আর এই জন্য বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কান্না করছে। হোয়াট? শরীর খারাপ মানে কি হয়েছে ওর? কথাটা বলে ব্রাইট বাইরে থেকে জিমিনের দিকে তাকিয়ে জিমিনের কাছে যেতে নিচ্ছিল। তার আগেই সুগার ব্রাইটকে আটকিয়ে দিয়েছে। কারণ রুমে ঢোকার আগে তার থেকে পারমিশন নিতে হয়, এতটুকু ভদ্রতাও শেখেননি দেখছি। ও ওকে, তাহলে আপনি পারমিশন দিন। আর এটা তো কারো পার্সোনাল রুম না যে আমি ভেতরে যেতে পারবো না। আমি জানতে চাই ওর কি হয়েছে। না আমি আপনাকে এই রুমে ঢোকার পারমিশন দিব, আর না আমি জিমিনকে এই রুম থেকে বের হতে দিব। আপনাকে কষ্ট করে ওর সমস্যা দেখতে হবে না। ওর সমস্যা দেখার জন্য বাড়িতে অনেক লোকজন আছে। ইনফ্যাক্ট আমি আছি, আপনি এখান থেকে আসতে পারেন। হ্যাঁ আমি এখান থেকে চলে যাব, কিন্তু জিমিনকে সাথে করে নিয়ে যাব। আমি জানি ওর কিছু হয়নি। ও অসুস্থ আছে কিনা সেটা আপনি বলার কে? আমি জিমিনের মুখ থেকে শুনবো। আপনি ওকে আটকে রেখেছেন তাই ওইভাবে কান্না করছে। এবার ভালো ভালো বলছি, আমাকে ভেতরে যেতে দিন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি বললে? খারাপ হয়ে যাবে? কি খারাপ হবে শুনি? আমি আপনাকে পুলিশে দেব। এভাবে একটা মেয়েকে আটকে রাখার শাস্তি কি আপনি জানেন? পুলিশ? ও মাই গড, আমি একদম ভয় পেয়ে গেছি। আমি খুব ভালো করে জানি কাকে কিভাবে আটকে রাখতে হয়, কিন্তু আপনার মনে হয় বোধ শক্তি হচ্ছে না যে আমি কি করতে পারি। আর আমি কে এটা জানলে আপনি এতক্ষণ এখানে দাঁড়িয়ে আমার সামনে কথা বলার মতো সাহস পেতেন না। কে আপনি? সেটা আপনার জানতে হবে না, শুধু এটা জেনে রাখুন মানুষ খুন করে গুম করে দেয়। শুধুমাত্র বোগাম ভাইয়ের কাজিন থেকে আপনাকে কিছু বললাম না। অন্য কেউ হলে এতক্ষণে মেরে পার্সেল করে যেখান থেকে এসেছেন সেখানে পাঠিয়ে দিতাম। এমনিতেও আপনি আমার মূল্যবান জিনিসটা স্পর্শ করে ফেলেছেন ভাই, যেটা আমার একদমই সহ্য হয়নি। সুগার কথা শুনে ব্রাইট সুগার থেকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। সুগার এমন কি মূল্যবান জিনিসও স্পর্শ করে ফেলেছে? ওর সাথে তো সুগার দেখা হলোই মাত্র। এদিকে ওরা দুজন কি কথা বলছে জিমিনের সেদিকে কোনো খেয়ালই নেই। জিমিন ভ্যা ভ্যা করে কাঁদতে কাঁদতে হঠাৎই ওর চোখ গেল দরজার দিকে। দরজাটা একদম খোলা, শুধু এক পাশে সুগার ব্রাইট দাঁড়িয়ে আছে। জিমিন ভাবলো এটাই পালানোর সবচেয়ে ভালো উপায়। না পালালে সুগার ওর আনন্দটাই মাটি করে দেবে। ওকে এখানেই আটকে থাকতে হবে। ওর অন্য কিছু ভেবে কাজ নেই। জিমিন উঠে দাঁড়িয়েই এক পা করে সামনের দিকে এগোতে লাগলো। মনে মনে ভাবছিল একবার যদি এখান থেকে পালাতে পারে তাহলে এই সুগার শয়তানটার সামনে আর কখনোই আসবে না। জিমিন একটু সামনে এগিয়ে ওদের সামনে যেতেই এক ভো দৌড় দিল। জিমিনকে এভাবে দৌড়ে পালাতে দেখে সুগা একবার তাকালো। অবশ্য সুগা জিমিন যখন দরজা দিয়ে বের হচ্ছিল তখনই হাত ধরে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু জিমিন বেশ জোরেই দৌড় দিয়েছিল, যার কারণে সুগা জিমিনকে ধরতে পারলো না। জিমিন তো এক দৌড়ে সেখান থেকে পালিয়েছে। জিমিন, তোর কি মনে হয় তুই কি আমার থেকে পালিয়ে বেঁচে যাবি? জিমিন কথাটা শুনলো কিনা সে তো সেখান থেকে দৌড়ে চলে গেছে। জিমিনকে চলে যাওয়া দেখে ব্রাইট ও সুগার সামনে থেকে চলে গেল। ওর সাথে কথা বলে আর লাভ নেই। তোকে আমি কিছুতেই শান্তিতে থাকতে দেবো না জিমিন। তুই আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিস। এবার আমি যদি তোর সুখ শান্তি কেড়ে না নিয়েছি তখন আমার নামও সুগা না। এতদিন তো খুব ভালোবাসি ভালোবাসি বলে চিল্লাতি, আর এখন তোর সব ভালোবাসা পালিয়ে গেছে তাই না? অন্য ছেলের সাথে টাঙ্কি মারার প্ল্যান চলছে। আমি যদি তোকে না পাই না তাহলে তোর জীবন আমি একদম ধ্বংস করে দিব। কথাটা বলে সুগা অনুষ্ঠানের দিকে চলে গেছে, কারণ সুগা জানে অনেকেই ওদের জন্য ওয়েট করছে। অনুষ্ঠানে গিয়ে সুগা জাঙ্কুক ইউনো অনেক মজা করেছে। এখানে সবাই ছিল, তবে সুগাকে আসতে দেখে জিমিন পিট পিট করে গিয়ে তের পাশে গিয়ে বসেছে, কারণ জিমিন জানে তে থাকলে সুগা ওকে কিছুই বলতে পারবে না। সুগার আগে দৃষ্টিতে 3-4 বার জিমিনের দিকে তাকিয়েছে, কিন্তু জিমিন সেদিকে কোনো পাত্তাই দিল না। বেশ কিছুক্ষণ পর ওদের অনুষ্ঠান একদমই শেষ হয়ে গেল এবং পরপক্ষরা তো সবাই নিজেদের বাড়িতে চলে গেছে। তে জিমিন লিসা তো এখানেই রয়ে গেছে। ওরা একদম বিয়ে খেয়ে কালকে যাবে বাড়িতে। আজকে সুজি আর জিহবের বিয়ে, সবাই বেশ খুশি। তবে সবাই খুশি থাকলেও সুজি, বোগাম এবং ওদের বাবা মার মনটা বেশি ভালো ছিল না, কারণ বোগামের একমাত্র বোন আর তার মা বাবার একমাত্র মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। সকাল থেকে সুজি মন মরা হয়ে বসে আছে। ও তো ঠিক মতো খাওয়া দাওয়া করছে না। জিমিন লিসা প্রায় রেডি হয়ে গেছে। ওরা তো বসে বসে সুজিকে সাজানো দেখছিল। পার্লারের মেয়েরা এসেছিল ওদেরকে সাজানোর জন্য। কিছুক্ষণের মধ্যেই সুজির কিছু কাজিনরা এসে জানায় যে বর পক্ষরা চলে এসেছে। এটা শুনে ন্যান্সি, লিসা, জিমিন ওরা সবাই গেট ধরতে চলে গেল। জিমিন, লিসা আর ন্যান্সি গেট ধরেছে, বরকে হাত ধুয়ে দিয়েছে, সবকিছু ওরাই করেছে। আর যত ধরনের দুষ্টুমি ফাজলামি আছে সেগুলোও করেছে। এই চারজন তো এই পুরো বিয়ে বাড়িটা একদম মাতিয়ে রেখেছে। আর তার সাথে সাথে এই চারজন তো জিহবের পকেটও পুরো ফাঁকা করে ফেলেছে। বেশ কিছুক্ষণ পরে সুজিকে নিয়ে আসা হয়েছে। জিহব সুজিকে একসঙ্গে বসানো হয়েছে। সুজি লাল টকটকে রঙের বেনারসি পরেছিল। ওকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। জিহব তো 2-3 বার সুজির দিকে তাকিয়েছিল। জাঙ্কুক তো বেশ কয়েকবার ধাক্কা মেরেছে। কাজে এসে ওদের বিয়েটা ভালোই মিটিয়ে দিল। ওদের বিয়েটা বেশ ধুমধাম করে সম্পূর্ণ হলো। গাড়িতে ওঠার সময় সুজি খুব মন খারাপ করেছিল, মনে হচ্ছিল কান্না করে দেবে এখনই। জিহব সুজিকে সান্ত্বনা দিয়েছে, সঙ্গে জাঙ্কুক, সুগা আর ইউনো সান্ত্বনা দিয়েছে। সুজি তো বেশ কিছুটা সময় বোগামকে জড়িয়ে ধরেছিল এবং বোগাম তার বোনকে আদর করে গাড়ি
বাড়িতে বসিয়ে দিয়েছে। জিহবকে সুজির পাশে বসলো এবং বোগাম সহ ওদের আরো কিছু কাজিনরা জিহবদের বাড়িতে যাবে এখন স্পেশাল গেস্ট হিসাবে। বোগাম যাবে বলে সুজি আর বেশি কান্নাই করেনি। জিমিন, লিসা ওরাও বরযাত্রীদের সাথেই চলে যাবে। এখানে কেউ থাকবে না, তাহলে ন্যান্সি শুধু শুধু থেকে কি করবে? কিন্তু ন্যান্সিকে ওদের সাথে নিয়ে যাচ্ছে। সন্ধ্যার কিছুক্ষণ পর পরই সব গাড়িগুলো এসে টিম বাড়িতে থামলো। জিহবের মা সুজিকে বরণ করে ভেতরে নিয়ে গেল। বাড়ির ভেতরে এসেই জিমিন মিলে সুজিকে লিসার রুমে নিয়ে গেল। সেখানে গিয়ে সবাই মিলে ফ্রেশ হয়ে পড়েছে। জিমিনরা সবাই লেহেঙ্গা খুলে নরমাল ড্রেস পরেছে। এদিকে জাঙ্কুক, সুগা আর ইউনো মিলে জিহবের বাসর ঘর সাজাচ্ছে। এখানে সবাইকে ঢুকতে দেওয়া বারণ এবং কি জিহব এখানে ঢুকতে পারবে না। কিছুক্ষণের মধ্যেই সুগারা সবাই মিলে জিহবের বাসর ঘরটা অনেক সুন্দর করে সাজিয়ে ফেলেছে। একদম কাঁচা ফুল দিয়ে সাজিয়েছে, দেখতেই অন্যরকম লাগছে। জিমিনের আম্মু এসে সুজিকে খাবার খেতে দিয়েছিল। সুজি না করেনি, কিছুটা হলেও খেয়েছে। জিহবের মা গিয়ে বোকামদের সবাইকে খাবার খেতে দিয়েছে। দেখতে দেখতে বেশ কিছুটা সময় চলে যায়। এবার ইউজং নিজের ভাইয়ের বউকে নিয়ে গিয়ে তার ভাইয়ের রুমে বসে দিয়ে আসলো এবং জাঙ্কুকরা সবাই ঠেলতে ঠেলতে জিহবকে নিজের রুমে পাঠিয়ে দিয়েছে। জিহব রুমে ঢুকে সুজিকে দেখে এখন আবার টাসকি খেয়ে গেছে। আসলে ওর বউটাকে আজকে অনেক সুন্দর লাগছে। যাই হোক, তারা ফার্স্ট নাইট কাটাক, চলো আমরা অন্যদিকে যাই। জাঙ্কুকরা আবারও সবাই মিলে ডিসিশন নিয়েছে আজকে ওরা ছাদে ঘুমাবে। যে নিয়ন্ত্রক সবাইকে সুন্দর করে বিছানা পেরে দিয়েছে। তবে এখনো কেউ শুতে আসেনি। ছাদের একটা বেঞ্চেতে বসেছিল। ওর মোবাইলে যত পিকচার গুলো ছিল সবগুলো ঘেটে ঘেটে দেখছে। যেগুলো খারাপ হয়েছে সেগুলো কেটে দিচ্ছে, আর যেগুলো ভালো হয়েছে সুন্দর করে একটা ফোল্ডারে সাজিয়ে রাখছে। হঠাৎই অনুভব করলো ওর কানে কেউ ফু দিয়েছে। এমনটা হতে তো একটু ভয় পেয়ে গেল, কারণ রাতের অন্ধকারে আবার ভূত আসলো না তো। এটা ভেবে ইতে পাশে হঠাৎ করে তাকাতেই দেখতে পেলো ওর প্রাণ প্রিয় জাঙ্কুক বসে আছে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি এসে বসেছেন, আমাকে বলবেন না? আমার তো এখনই হার্ট অ্যাটাক হয়ে যেত। কেন, আমাকে কি দেখে ভূত মনে হচ্ছে যে তোমার হার্ট অ্যাটাক হয়ে যাবে? ভূতের থেকে কম কি কেউ এভাবে কানে ফু দেয়? আমি তো ভেবেছিলাম ভূত বাতাস দিচ্ছে। আচ্ছা দেখো, যেহেতু তো বিয়ে হয়ে গেল, এবার আমি তোমাকে কবে বিয়ে করছি আর আমাদের বাসর রাতটা কবে হবে? শুধু উল্টাপাল্টা কথা এসে আমাকে জিজ্ঞাসা করে। আমি জানি না কি যে কখন কি হবে। সেটা তো তুমি সত্যিই জানো না। চলো আমি কালকেই তোমাকে বিয়ে করে ফেলি। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? শুধু উল্টাপাল্টা কথা বলে। তাই নাকি? উল্টাপাল্টা কথা বলছি? আচ্ছা বললাম না আর উল্টাপাল্টা কথা। আমার না খুব ঘুম পেয়েছে, একটু ঘুমাই। হ্যাঁ ঘুমাও। দেখো কত বড় বিছানা পেরে দিয়েছে ছাদের উপর। ওখানে ঘুমাবো না। ওখানে যদি ঘুমাই তাহলে আপনাকে বলছি কেন। কোথায় ঘুমাতে চাও? আমার বুকে? আমার বুকে ঘুমাতে চাইলে তো তোমার আমাকে কালকে বিয়ে করতে হবে। তারপর প্রতি রাতে তুমি শান্তিতে আমার বুকে ঘুমাতে পারবে। ধুর, আমি কি বুকে ঘুমানোর কথা বলেছি নাকি? আপনার কাঁধে মাথা রেখে একটু ঘুমাই। আবদার করছো না পারমিশন নিচ্ছ? কোনটা? পারমিশনই তো নিচ্ছি। আপনি যদি পারমিশন দেন তাহলে মাথা রাখ। আমার কাঁধে মাথা রাখতে আমার পাখির আবার পারমিশন নিতে হবে? ইস, কথাটা শুনে খুবই কষ্ট লাগলো। আমি তো আপনাকে কষ্ট দিয়ে কথা বলিনি। তুমি কষ্ট দিতে চাওনি হয়তোবা, কিন্তু আমার তো কষ্ট লেগে গেল। শোনো বাকি, তোমার সবকিছুর উপর যেমন শুধুমাত্র আমার অধিকার, তেমন আমার সবকিছুর উপর শুধুমাত্রই তোমার অধিকার। আমি বেঁচে থাকলেও তোমার, আমি মরে গেলেও তোমার। মায়ের কথা বলছেন কেন? বাজে কথা বলবেন না, কান্না করবো কিন্তু। আরে আমার ছিচকা দোনে বউটা, কান্না করলে না একটা মার দেবো। জাঙ্কুক তোতের হাতের বাহু ধরে নিজের কাছে টেনে নিয়ে এসেছে এবং ইশারা করেছে ওর কাঁধে মাথা রাখতে। কেউ তো আর এক মিনিটও ওয়েট করলো না। ওদের সঙ্গে সঙ্গে জাঙ্কুকের কাঁধে মাথা রেখেছে এবং জাঙ্কুকের হাতটা জড়িয়ে ধরে বসে আছে। ওদের সামনে চাঁদ উঠেছে। চাঁদটা যেন আজকের পূর্ণিমার আলোতে জ্বলজ্বল করছে এবং দুইটা প্রাণ তাদের ভালোবাসাকে স্পর্শ করছে। পরবর্তীতে কি হবে কে জানে? ভালোবাসা পূর্ণতা পেতেও পারে, আবার নাও পেতে পারে। কিছুক্ষণের মধ্যে তো সবাই ঘুমাতে চলে এসেছে উপরে। সেদিনের মতো মেয়েরা এক পাশে শুবে আর ছেলেরা এক পাশে শুবে। এদিকে তো সত্যি সত্যি জাঙ্কুকের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে। সবাই এসে দেখে জাঙ্কুক আর বসে আছে। সবাইকে দেখে জাঙ্কুক মুখে আঙ্গুল দিয়েছে যেন কেউ কোনো শব্দ না করে এবং সবাই জাঙ্কুকের কথা মেনে কেউ কোনো শব্দই করলো না। ঘুমিয়ে গেছে। জাঙ্কুক ঠিক খাড়া হয়ে বসে আছে। মাঝে মাঝে চোখটা ঘুরিয়ে তের দিকে তাকাচ্ছে। তের দিকে তাকাতেই জাঙ্কুকের নিঃশ্বাস গিয়ে তে চোখে মুখে আছড়ে পড়ছে। এদিকে এসে সবাই যার যার মতো শুয়ে পড়েছে। জাঙ্কুক ভাবছে ওকে তেকে কোলে নিয়ে সাইডে শুয়ে দেবে নাকি এভাবে এখানে বসে থাকবে। জাঙ্কুকের মনের কথার সাথে কাজের মিল। জাঙ্কুক সেখানেই বসে রইল এবং বেঞ্চের সাথে আস্তে আস্তে করে ওর পিঠটা হেলে গেল। তেও তো ওভাবেই জাঙ্কুকের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। জাঙ্কুক চাইলে পারতো থেকে কোলে তুলে নিয়ে শুয়ে দিতে, কিন্তু তে যেভাবে জাঙ্কুকের হাতটা জড়িয়ে ধরে রেখেছে, এই হাত ছাড়ানোর সাধ্য বা সাহস জাঙ্কুকের কোনোটাই নেই। জাঙ্কুক চাই তার পাখিটা সারা জীবন তার পাশে এভাবেই থাকুক।